ওই ম্যাডাম, আপনার জামার পিছনের জিপটা খোলা, আপনার মাঝ পিঠের জোড়া তিলখানা দেখা যাচ্ছে। কথাটা শোনার সাথে সাথেই ভার্সিটির গেটের সামনে থমকে দাঁড়ায় ইশুয়া। জলদি করে নিজের ব্যাক সাইডটা একটা গাছের আড়াল করে দাঁড়ায়। তারপর উক্ত কথাটা কে বলেছে বোঝার চেষ্টা করে, কিন্তু বোঝার কোনো উপায় নেই, কারণ এইমাত্র একদল বয়েজ গ্যাং ঢুকেছে ভার্সিটির গেট দিয়ে। তার মধ্যে কোন ছেলেটা এই কথা বলতে পারে তা ইশুয়ার বোধগম্য হচ্ছে না। ইশুয়ার ইচ্ছে করছে দৌড়ে বাড়িতে গিয়ে নিশুয়ার বান্দরটাকে চপকাতে। আজ ভার্সিটিতে প্রথম দিন। নিশুয়াই ইশুয়াকে ড্রেসটা পছন্দ করে দিয়েছে পরার জন্য। পরক্ষণে ইশুয়া নিজেই বুঝতে পারে এতে নিশুয়ার কী দোষ। ড্রেসটা তো আসলেই খুব সুন্দর, কিন্তু চেনটা কী করে খুলে গেল তাও আর কারো চোখে পড়লো না কোথাও। ডিরেক্ট ভার্সিটির গেটে একদল ছেলের চোখে পড়তে হলো। ধুর বাবা। ইশুয়া অনেক চেষ্টা করে নিজের জামার চিপটা লাগালো, তারপর একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে ভার্সিটির পথে পা রাখে। নিশুয়া নিজের পরিধানকৃত জামা আর নিজের কপালকে বসুন্ধরা টাইপ গালি দিতে দিতে ভার্সিটিতে ঢুকে। এমনিতেই দেরি হয়ে গেছে, ভার্সিটির প্রথম দিন, আর দেরি করা ঠিক হবে না। এটা ভেবেই ইশুয়া পা রাখে সামনে। নীল জামা আর সাদা প্লাজো, ওড়না পরা। ইশুয়াকে আজ সত্যিই খুব অসাধারণ লাগছে। ইশুয়ার মুচকি হাসিতে ওই দুগালের টোলগুলো স্পষ্ট। কপালে কালো টিপে এক সমুদ্র মায়া জড়িয়ে দিয়েছে চেহারাটাতে। হঠাৎ করে পাশ থেকে কেউ ডেকে উঠল। ইশুয়া যেদিক থেকে কথাটা আসে সেদিকে তাকায়। 3টা ছেলে আর 2টো মেয়ে। ছেলেগুলোর মধ্যে শুভ নামের ছেলেটা ইশুয়ার দিকে আঙ্গুল দিয়ে ইশারায় তাদের কাছে যেতে বলে। ইশুয়া কপাল কুঁচে সেদিকে এগোয়, তারপর কোনো দ্বিধা না করেই বলে, জি, আমাকে বলছেন? এখানে কি আর কেউ আছে? জি বলুন। আমি যদি তোমাকে এই ভরা মাঠে সবার সামনে কিস করি, তবে তোমার রিয়াকশন কেমন হবে? ইশুয়ার চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে এসে ভার্সিটির মাঠে চরকির মতো ঘুরবে। হোয়াট? পাশ থেকে নয়ন বলল, জিজ্ঞেস করা হয়েছে, কিস করা হয়নি। তোমার অনুভূতি কি হবে বলো? ইশুয়া ছেলেগুলোর পাশে বসে থাকা মেয়ে দুটোকে খেয়াল করলো। মেয়ে দুটো যেন তাদের ছেলে ফ্রেন্ডদের মজা মস্কারিতে ভারী আনন্দ পাচ্ছে। মেয়েগুলোর মধ্যে তমা শুভকে বলল, শুভ, বেচারি আজ প্রথম ভার্সিটিতে এসেছে, কিছু বুঝতে পারছে না। তুই যদি প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিতি সুবিধা হতো। কথাটা বলার সাথে সাথে একটা হাসির রোল পড়ে গেল। ইশুয়ার একটা অভ্যাস আছে, সেটা হলো তাকে কেন্দ্র করে ঘটে যাওয়া সকল ঘটনার ছোটোখাটো বিষয়গুলো অবধি সে খুব ভালো করে খেয়াল করে থাকে। যেমন এই মুহূর্তে তাকে নিয়ে প্র্যাঙ্ক করা গ্যাংটাতে সদস্য সংখ্যা 5, কিন্তু 2টো ছেলে আর 2টো মেয়ে তাকে নিয়ে হাসাহাসি করলেও গ্যাংয়ে থাকা তৃতীয় ছেলেটি সে কখন থেকেই ফোন টিপছে, বন্ধুদের সাথে তালও দিচ্ছে না, আবার এমন করতে নিষেধও করছে না। ছেলেটি ফোনে গেম খেলতে ব্যস্ত। তার চোখ দুটো এখনই সামনে ইশুয়ার দিকে যায়নি। তুই একবার ঠিক বলেছিস তোমা, তাহলে বুঝতে সুবিধা হবে। পাশ থেকে তুলি বলল, চল চল, আজ লাইভ হবে। গাইস রেডি? তমা মোবাইলে ব্যস্ত থাকা ছেলেটার কাঁধে হাত রেখে বলল, এই রাবিন, চল না, সারাক্ষণ ফোনে কি করিস? ছেলেটা যেন সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই, ফোনে চোখ রেখেই বলল, তোরা যা, আমি এসবে নাই, আমাকে খেলতে দে। শুভ একবার তমা আর রবিনের দিকে তাকিয়ে আবার ইশুয়ার দিকে তাকালো। সো মিস, আপনি কি তৈরি? ইশুয়া কি বলবে বা কি করবে বুঝতে পারছিল না। হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে ইশুয়া রবিন নামের ছেলেটার হাত ধরল। রবিন ফোন থেকে চোখ উঠিয়ে ততক্ষণে খেয়াল করেছে, কিন্তু নিজেকে ধাতস্থ করার আগেই ইশুয়া রবিনের হাত ধরে টেনে মাঝ মাঠে নিয়ে আসে। শুভ, তমা আর বাকি দুজনও পিছু নেয় তাদের। রবিনের চোখগুলো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ইশুয়ার দিকে। রবিনের এক হাত ইশুয়া ধরেছে আর অন্য হাতে ফোন। এই মেয়ে, কি করছো এসব? ওর হাত ছাড় বলছি। ইশুয়া কিছু না বলে একটা ডিপ কিস করে বসলো রবিনের ডান গালে। রবিনের মুখটা হা হয়ে যায়। মাঠ ভর্তি ছেলে মেয়ে, 4 বন্ধু পাশে দাঁড়িয়ে। অচেনা অজানা একটা মেয়ে গালে চুমু দিয়ে দিল, কি আজীব। রবিনের চোখগুলো টকটকে লাল বর্ণ ধারণ করেছে। ইশুয়া রবিনকে ছেড়ে তমা আর শুভর সামনে গিয়ে বলে, এখন আপনাদের বন্ধুর অনুভূতি প্লাস রিয়াকশন কেমন তা ডিটেলসে জেনে নেবেন। বন্ধু মানুষ,
বলতে লজ্জা পাবে না, নির্দ্বিধায় বলে দেবে। আমার যতটুকু অস্বস্তি হতো বলতে, সেটা ওনার একেবারেই হবে না। সো বন্ধুর কাছে জেনে নেবেন, আর পারলে আমাকেও জানিয়ে ধন্য করবেন। তারপর ইশুয়া 2 আঙ্গুল নেড়ে বাই বলে প্রস্থান করে সেখান থেকে। মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে রবিন, তমা, শুভ, নয়ন আর তুলি একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। রবিনের ফর্সা গালগুলো লাল হয়ে আছে, ডান গালে ইশুয়ার ঠোঁটের ডার্ক লিপস্টিকের দাগ এখনও রয়ে গেছে। শুভ আর নয়ন এগিয়ে গিয়ে রবিনের কাঁধে হাত রাখতে নেয়। রবিন বর্জক কণ্ঠে বলে উঠে, ধরবি না আমাকে, তোদের জন্য সব হয়েছে। শুধু তোদের জন্য মেয়েটা আমাকে এভাবে ভরা ভার্সিটিতে লজ্জা দিল। আমি তোদের সাথে কোনো কথাই বলতে চাই না। আপাতত রবিনকে একা ছেড়ে দেয় তার বন্ধুরা, কারণ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এখন সামলাতে গেলে হিতে বিপরীত হবে। কথাগুলো বলেই রবিন ক্যান্টিনের দিকে পা বাড়ালো। রবিন খুব রেগে আছে। হ্যাঁ বন্ধুরা, এভাবে র্যাগিং করলেও রবিন কখনো এইসব করতে পছন্দ করে না, দূরে দূরেই থাকে এইসব থেকে। কিন্তু আজকের এই শখটা সে নিতে পারছে না। কি করে নতুন একটা মেয়ে তাকে এভাবে কিস করতে পারে সেটা মাথায় আসছে না রবিনের। ভার্সিটিতে রবিনের একটা আলাদা পাবলিক ফিগার্স আছে। সে স্মার্ট, পড়াশোনায় টপার, ভার্সিটির সকল কাজে সহায়তা করায় ভার্সিটি কর্তৃপক্ষ তাকে সামনে ছাত্রনেতা হওয়ার অনুরোধ অবধি করেছেন। আর আজ যেই আলাদা রিপুটেশনের মেয়ে সব কিছুতেই জল ঢেলে দিল। রবিন মনে মনে মেয়েটাকে দেখে নিবে ভাবে। রবিনকে ভার্সিটির মেয়েরা কখনো সামনে এসে প্রপোজ করা তো দূরে থাক, একটু কথা বলারও সাহস দেখায়নি কোনো প্রয়োজন ছাড়া। আর আজ সেখানে রবিনকে পুরো ভার্সিটিতে দুবার করে ঘুরে ঘুরে দেখছে। ইশুয়া ভার্সিটির অফিস কক্ষে দাঁড়িয়ে আছে। ভার্সিটির প্রধান সাইদ রহমান ইশুয়ার দিকে তাকিয়ে, আপনি ইশুয়া তালুকদার? জি। কিছুটা কপাল ভাঁজ করে পাশে ভার্সিটি কর্তৃপক্ষের প্রধান আফজালের দিকে তাকিয়ে বলে উঠল কথাগুলা। আজকাল চেহারা দেখে বয়স নির্ধারণ করা যায় না, বুঝলেন আফজাল সাহেব? তা যা বলছো সাইদ, তবে আমার ইসুমা মামুনির চেহারায় সে আগের বাচ্চা বাচ্চা ভাবটা এখনো রয়ে গেছে। ইশুয়া আফজাল সাহেবের দিকে তাকিয়ে বলল, আমাকে এখনো বাচ্চা লাগে তোমার কাছে? ইটস নট ফেয়ার আঙ্কেল। আফজাল সাহেব আর সাইদ রহমান হা হা করে হেসে উঠলেন। তারপর আফজাল সাহেব ইশুয়ার মাথায় হাত রেখে বলল, বাচ্চায় রয়ে গেলি এখনো। ইশুয়া তার ক্লাসের খোঁজ নিয়ে অফিস থেকে বেরিয়ে পড়ে। ক্লাসরুমে বসে স্টুডেন্টরা গোলমাল করছিল। ক্লাস টাইম আরও 5 মিনিট আগে শুরু হয়েছে, কিন্তু টিচার আসার নাম নেই। কেউ কাগজ ছোড়াছুড়ি করছে, কেউ আয়না দেখে লিপস্টিক দিচ্ছে, কেউ হঠাৎ দেখে বলবে না যে এটাও একটা ভার্সিটি। সবার হই হুল্লোড়ে থামে পিয়ন রহমত চাচার আওয়াজে। তন্মধ্যে ইশুয়াকে নিয়ে ক্লাসে প্রবেশ করে ভার্সিটির ইংলিশ লেকচারার আকাশ চৌধুরী। আকাশকে সকল স্টুডেন্ট একবার দাঁড়িয়ে গুড মর্নিং বলে ওঠে। আকাশ সবাইকে বলে বসতে। গাইস, আজ থেকে আমার ক্লাস টাইম চেঞ্জ করা হয়েছে। তোমাদের ফার্স্ট ক্লাস নেবেন তোমাদের বাংলা অধ্যাপিকা মিস ইসুয়া তালুকদার। ক্লাসের সকলের মাথায় বাস পড়ল, এই অল্প বয়সী মেয়েটা তাদের অধ্যাপিকা কিভাবে সম্ভব? কারো যেন বিশ্বাসই হচ্ছে না। তার মধ্যে লাস্ট বেঞ্চের 4 জোড়া চোখ দিয়ে তো বিস্ময়ে ঠিকটে পড়ছে। শুভ মাথায় হাত দিয়ে বলেই ফেলল, শেষ পর্যন্ত বাংলা অধ্যাপিকাকে র্যাগিং করলাম। সব সময় বেশি করে ফেলিস, লিমিট ক্রস করিস তোরা। নে এবার ক্লাসে ঠেলা সামলা। তুলি এখনো হা হয়ে আছে। আরে ভাই, এই বেটিটা কেউ দেখলে কইবে হেতে টিচার? আমরা ভাবছিলাম ফার্স্ট ইয়ারের কোনো নিউ স্টুডেন্ট। রবিন এবার ভালো করে তাদের ক্লাসের অবস্থানরত ইশুয়াকে পরখ করতে লাগলো। সত্যি চেহারাতে বয়সের কোনো ছাপই নেই। কি নিষ্পাপার স্নিগ্ধ চাহনি। হঠাৎ সেই কিসের কথা মনে পড়ে রবিনের। চেহারায় কাঠিন্যতম দেখা যায়। পাশ থেকে নয়ন বলে উঠে, তোমাদের তো এবার বাংলা ব্যাকরণের নিয়মিত নীতিগুলো গুলে খাবে। আকাশ তার ইশুয়াকে সবার সাথে আলাপ করিয়ে দিয়ে ক্লাস থেকে বিদায় নেয়। ইশু হাতের বইটা টেবিলের উপর রেখে স্টুডেন্টদের উদ্দেশ্যে বলে, সো স্টুডেন্ট। ইশুয়াকে আর বলতে না দিয়ে পেছন থেকে তমা দাঁড়িয়ে পড়ল। ওদের স্বভাবই ক্লাসে টিচারদের হেনস্থা করা। আর ইতিমধ্যে ইশুয়া এদের রঙে ধরেও ফেলেছে। ইশুয়া মনে মনে বুঝে ফেলেছে নিশ্চয়ই তমার মাথায় শয়তানি বুদ্ধিগুলো চুলকাচ্ছে। ইশুয়া খানিকটা কপাল কুঁচকে বলে ওঠে, হ্যাঁ বল। ম্যাম, আপনি ইংলিশে কথা বলছেন কেন? আপনি একজন বাংলা অধ্যাপিকা, তাই আপনার উচিত আপনার ছাত্রছাত্রীদের সঙ্গে শুদ্ধ বাংলায় কথা বলা, তাই নয় কি?
তারপর তমা ক্লাসের বাকিদের দিকে তাকিয়ে বলে উঠল, আই এম অল রাইট গাইস। ইতিমধ্যে যেসব ছাত্রছাত্রীরা তোমাদের মতো টিচারদের মজা নেয় ক্লাসে, তারা চিল্লিয়ে স্বীকার করে। ইসুয়া ডান হাতের আঙ্গুল দিয়ে কপালটা হালকা চুলকালো, তারপর মুখে হাসির রেখা টানলো। তোমাকে হাতের ইশারায় বসতে বলে, আমি চরমভাবে দুঃখিত আমার ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা আমার ভুল ধরিতে পেরেছ, সেজন্য আমি তোমাদের নিকট চিরকৃতজ্ঞ। আমার আসলেই তোমাদের সহিত বাংলায় কথা বলা উচিত, তাই আমি আমার ভুল স্বীকার করিতেছি। আর আমার ইহা জানিয়া খুশি লাগতেছে যে এই শ্রেণীকক্ষে প্রায় ছাত্রছাত্রীগণ বাংলা ব্যাকরণ বিষয়ে খুব পারদর্শী। ইসুয়ার এমন সাধুচলিত ভাষার মিশ্রণের কথাবার্তা যে কিছু কিছু স্টুডেন্টদের বোধগম্য হলো না, সেটা ইসুয়া বেশ বুঝতে পারছে, আর সেটা নিয়ে মজাও পাচ্ছিল খুব। তমা বেচারির মুখখানা তখন দেখার মতো হয়েছিল। বাকিদের মুখ তো পুরাই চুপসে গেছে ততক্ষণে। তুলি তোমাকে হালকা খোঁচা মারে। তমা বিরক্ত নিয়ে তাকায়। কিরে খোঁচাচ্ছিস কেন? খুব তো বাংলা বাংলা করছিস, ম্যামের কথা কিছু বুঝতে পারছোস? তমা কপাল ভাঁজ করে বলে। সামথিং বুঝছি। পাশ থেকে নয়ন বলে উঠে, কুর্তি, আমরা এমনিতেই সকালে ব্যাপারটা নিয়ে টেনশন তো, আর তুই তার মধ্যে আরেক কুয়ায় পালাইছস। এই ম্যামকে যদি 2 দিনের মধ্যে টাইট না দিয়েছি তবে। আর কিছু বলিস না বোন, তোর দিকে তাকিয়ে আছে, তোরে এখন লস করে ফেলবে। তমাকে প্রথম শিকার বানালো ইসুয়া। তমার দিকে তাকিয়ে বলল, তো আমার বাংলা পারদর্শী বিজ্ঞ ছাত্রী দয়া করিয়া একটু দাঁড়াইবেন। তমা দাঁড়িয়ে পড়লো তৎক্ষণাৎ। ইসুয়া বলল, তোমার নাম বলো আর পরিচয়। আই এম সিনথিয়া খান তমা। যেখানে রইহাছো ওইখানে থামিয়া যাও। তমা খানিকটা চমকে উঠল। কেন ম্যাম? বাংলা ক্লাস চলাকালীন সময় শিক্ষিকা যেমন রূপে ইংরেজিতে কথা বলিতে পারিবে না, তেমনি ছাত্রছাত্রীদেরও সেই বিষয়ে সমান নিষেধাজ্ঞা রহিয়াছে। আমি যেমনই তোমাদের সহিত বাংলায় কথা বলিব, ঠিক তেমনি তোমাদেরও আমার সহিত বাংলা ব্যাকরণ নিয়মে কথা বলিতে হইব। তমা ভেবাচাকা খেয়ে গেল। তোমার সাথে বাকি ছাত্রছাত্রীরাও একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। ক্লাসরুমে একটা ছোটোখাটো শোরগোল শুরু হয়ে গেছে। এ যেন যেমন কুকুর তেমন মুগুর, এরই আরেক রূপ। ছাত্রছাত্রীরা ততক্ষণে বুঝে নিয়েছে তাদের বাংলা অধ্যাপিকা ঠিক কী চিজ। এমন সময় রবিন উঠে দাঁড়িয়ে বলে, সরি ম্যাম, ওদের হয়ে আমি আপনার কাছে দুঃখ প্রকাশ করছি। আর একজনের শাস্তি সকলের পাওয়া উচিত নয়। ওরা একটু মজা করছিল আপনার সাথে। অন্যায়কারী আর অন্যায় সহ্যকারী দুজনেই সমান অপরাধী। রবিন ইসুয়ার কথার ইঙ্গিতটা ভালোই বুঝতে পারে। সকালের র্যাগিংয়ের বিষয়ে এবং একটু আগে তোমাকে থামানোর চেষ্টা না করার প্রেক্ষিতেই ইসুয়া কথাটা বলেছে রবিনকে। আই এম এক্সট্রিমলি সরি ম্যাম। তারপর রবিন তোমার দিকে চোখ গরম করে তাকাতেই তমা ইসুয়াকে উদ্দেশ্য করে বলে, সরি ম্যাম। ইসুয়া তমা আর রবিনকে হাত নাড়িয়ে বসতে বলে। দুজনেই বসে পড়ে। ইসুয়া আবার প্রথম থেকে কন্টিনিউ করে, সো স্টুডেন্ট, আজকের এই বিষয় থেকে আমরা কি শিক্ষা পেলাম? ছাত্রছাত্রীরা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে ইসুয়ার দিকে। ইসুয়া বলল, অন্যকে কোনো ফাঁদে ফেলার আগে ওই স্থানে নিজেকে একবার কল্পনা করে নিবে যে তার জায়গায় তুমি থাকলে ঠিক তোমার অবস্থাটা কি হবে। অথবা এই ঘটনা নিয়ে আমরা একটি প্রবাদ বাক্য ব্যবহার করতে পারি, অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। কথাটা যে তোমাকে উদ্দেশ্য করে বলেছে সেটা সকলেই বুঝতে পেরেছে। আর যারা তোমার সাথে মিলে ইসুয়াকে অপদস্থ করতে চেয়েছিল তারা সকলেই একসঙ্গে বলে ওঠে, সরি ম্যাম। ইটস ওকে গাইস, আজ আমার প্রথম ক্লাস তোমাদের সঙ্গে। আজ পড়াশোনায় এগোবো না, শুধু পরিচয় পর্ব চলো। তারপরে একে একে সকলকেই পরিচিত হলো। আর প্রথম দিনেই ইসুয়া অনেক ছাত্রছাত্রীর মনে জায়গা করে নিল। ইসুয়া ক্লাস শেষে বেরিয়ে যায়। সকল ক্লাসে তোমার মতো যেমন বেঁকে যাওয়া বড় লোকের মেয়ে থাকে, ঠিক তেমনই কিছু ভালো ছাত্রীও থাকে। তোমাকে যোগ্য জবাব দিয়েছে ইসুয়া, সে ব্যাপারে অনেকেই সন্তুষ্ট। আর এই নিয়ে ক্লাসে হালকা কানাঘুষোও হলো। তোমার বিষয়টা বুঝতে পেরে ইসুয়ার উপর ক্রমশ রাগান্বিত হতে থাকে। এইদিকে ভার্সিটির সকল ক্লাস শেষ করে বাসায় আসে ইসুয়া। দরজার সামনে কলিং বেল চাপে বেশ কয়েকবার। তারপর দরজাটা খুলে দেয় ইসুয়াদের কাজের লোক রহিমা। উফ খালা, এতক্ষণ লাগে? কি গরম। ছুরি বড় আপা, হাতের কাজ তুই কেমনে আইতা? ছুরি না, সরি হবে ওইটা। আচ্ছা আচ্ছা, হে একই। মা
আর নিশু কই? খালাম্মা নামাজে গেছে আর সুডু আফা গোসল করে। বাবা ফেরেনি? খালুজান দুপুরের ট্রেনে চট্টগ্রাম যাইব। কেন কেন? আমি কি জানি। ফিরবে কখন সেটা তো জানো? কাল সকালে। ও আচ্ছা, আমাদের এক গ্লাস লেবুর শরবত দাও তো। দিতাছি। ইসুয়া ফ্রেশ হতে নিজের রুমে চলে যায়, অনেক ক্লান্ত আজকে সে। এদিকে চৌধুরী বাড়িতে এটা সেটা ভাঙা শব্দে সবাই নিচে নেমে আসে। সিনথিয়া হাতের কাছে যা পাচ্ছে তাই ভেঙে চলেছে, আর সামনে সোফায় শুয়ে মোবাইলে গেমস খেলছে রবিনের যেন সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। উপর থেকে নেমে আসে আকাশ আর তার ওয়াইফ সাথী। সাথে দাঁড়িয়ে আছে সিনথিয়ার মা বাবা, রবিনের মা, রবিনের দাদি আর বাড়ির কাজের লোকগুলো। দেলোয়ার খান মেয়ের দিকে এগিয়ে গিয়ে বলে, কি হয়েছে আমার ডলের? এত রেগে কেন আছে সে? পাপা তুমি সরো, আজ সব ভেঙে ফেলবো আমি। আমাকে বলো আগে কি হয়েছে, তারপর যা ইচ্ছা করো, আমি বাধা দেব না। দেলোয়ার খানের স্ত্রী সুরাইয়া খান স্বামীর দিকে এগিয়ে এসে বলে, আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলেছ, এখনো সময় আছে, শাসন করো, নয়তো পরে আক্ষেপ করবে। হ্যাঁ হ্যাঁ, আমি খারাপই, বকে গেছি, আর বাকি সবাই ভালো। দেলোয়ার খান স্ত্রীর দিকে তাকিয়ে বলে, তুমি চুপ করো তো, তোমার একটা মাত্র মেয়ে, তাকে আদর করব না তো কাকে করব? সিনথিয়ার বাবার দিকে এগিয়ে গিয়ে বলে, আই লাভ ইউ পাপা। এবার বল কি হয়েছে, এত ভাঙচুর কেন? ইসুয়ার সব কর্মকাণ্ডের কথা বলে। তো এখানে আমি তো ভুল কিছু দেখছি না। তোদের সাহস হয় কী করে টিচারকে র্যাগিং করার, আবার ক্লাসেও হেনস্থা করতে গেছিলি? আমাদের ভার্সিটিতে এসে আমাদেরকেই অপমান করবে একটা সামান্য টিচার, এটা ঠিক? বাড়ির সদর দরজা দিয়ে প্রবেশ করতে করতে আফজাল চৌধুরী বলেন, আর তুমি যেটা করছো ওইটা তোমার ঠিক মনে হয়? বাবার কণ্ঠ শুনে সোফা থেকে উঠে বসে রবিন, ফোনটা চটজলদি পকেটে ঢুকিয়ে ফেলে। আকাশ আর রবিনের মা ব্যাপারটা দেখে মুচকি হাসে। তো বলো সিনথিয়া মামুনি, তোমার করা কাজটা ঠিক কি না? ছোট মানুষ একটু না হয় ভুল করেছে ভাইজান, তাই বলে। তুমি চুপ করো। ভার্সিটিতে কোনো ছোট মানুষ যায় না। ও যদি এতটাই ছোট হয় তবে কাল থেকে প্রাইমারি স্কুলে ভর্তি করিয়ে দিয়ে এসো। ভাইয়া, মেয়েটা দিন দিন বকে যাচ্ছে, এত বড় মেয়েকে আর কত বোঝাবো বলো তো? সব কিছু বুঝিয়ে হয় না, এবার থেকে শাসন করতে শেখো। তুই ওর মা। মামার কঠোরতা দেখে নানির কাছে যায় সিনথিয়া, অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, নানু দেখো না, সবাই আমাকে শাসন করে, তুমি বলো আমি কি খারাপ? আকাশ, সাথী আর রবিনের চোখগুলো চারদিকে ঘুরছে। রবিন মিনমিনিয়ে বলে, কত বড় ধাপ্পাবাজ, বাবার সাথে কথা বলে লাভ হবে না দেখে দাদুর কাছে নালিশ করছে। দেখ আফজাল, রবিন আমার কাছে যতটা আদরে ততটাই আকাশ আর সিনথিয়াও। নানু, তুমি আর পাপা মিলে সিনথিয়াকে বিগড়ে দিচ্ছ। মা আর মামাকে কিছু বলতেও দাও না, দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে। দেখেছো তো পাপা, ঘর সূত্র বিভীষণ। দেলোয়ার আকাশের দিকে তাকিয়ে বলে, আকাশ সিনথিয়া তোমার বোন না, তুমি এভাবে বলতে পারো না। আমি কিছু জানি না, আমার নাতি নাতনি কারোর কষ্টে আমি দেখতে পারবো না। ওরা নিজের মতো চলবে ফিরবে, কেউ বাধা দিবি না। কথাটা বলেই মমতা চৌধুরী স্থান ত্যাগ করেন। দেলোয়ার খান আর সিনথিয়াও হাসতে হাসতে চলে যায়। বাকি বসে আছে রবিন, আফজাল সাহেব, সুরাইয়া খান, আকাশ, সাথী আর রবিনের মা দিতি চৌধুরী। আফজাল সাহেব রবিনের দিকে তাকিয়ে বলে, রবিন, তুমি বোঝাও না কেন সিনথিয়াকে? ও দিনের বেশিরভাগ সময়ই তোমার সাথে কাটায়। আমি কি করে বুঝবো? তুই যদি সারাক্ষণ ফোনে গেম না খেলে সিনথিয়াকে বুঝিয়ে রাখতি, সামলে রাখতি, তাহলে ও এরকম উগ্র হতো না। দেখো আকাশ ভাইয়া, যেখানে তুমি ওর নিজের ভাই, ফুফা ফুফু কেউ ওরে বুঝতে পারে না, ওইখানে আমি বললেও বুঝবে। আর তাছাড়া সিনথি এখন ছোট না যে যা বলবো তাই মেনে নেবে। দিতি রবিনের দিকে এগিয়ে এসে বলে, দেখ বাবা, তারপরে একটু চেষ্টা করিস, মেয়েটার দিন দিন ছন্দ ছাড়া হয়ে যাচ্ছে। রবিন অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি চেষ্টা করব, তবে জোর করতে পারবো না কিছুতে। আমাকেই এর বিকল্প ব্যবস্থা করতে হবে। তুমি একা কি করবে মামু? আমরা এতজন মিলেও কিছু করতে পারছি না যেখানে। আফজাল সাহেব গলার টাইটা হাত দিয়ে টেনে হাসতে হাসতে উপরে উঠতে থাকেন আর বলেন,
আমি কিছুই করব না, যে করার সেই করবে, তাকে শুধু আনার ব্যবস্থা করছি। সবাই কিছু বুঝতে না পেরে একজন আরেকজনের মুখ চাওয়াচাই করছে, আর আফজাল সাহেবের কথার মানে খুঁজছে। রিদিমা ম্যাম। পেছন থেকে নিজের নাম শুনে ভ্রু কিঞ্চিত করে দাঁড়িয়ে পড়ে রিধিমা চৌধুরী। লোকটি দৌড়ে এসে রিধিমার সামনে দাঁড়ায়। ম্যাম, আপনার কল এসেছে, ইমার্জেন্সি। রিধিমা কথাটা বলার সাথে সাথে তার অ্যাসিস্ট্যান্টের গাল ঠাস করে চড় বসিয়ে দিল। কতবার বলেছি পিছন থেকে কখনো রিধিমা চৌধুরীকে ডাকবে না। রিধিমা চৌধুরী শুধু সামনে এগোতে জানে, পিছনে ফিরে তাকায় না এই রিধিমা চৌধুরী। লোকটা গালে হাত দিয়ে বেকুবের মতো চেয়ে থাকে। এই ভুলটার জন্য রোজ একটা করে চড় খায় সে, তারপরে এই একই ভুল বারবার করে বসে। কিন্তু আশ্চর্যের বিষয় হলেও এটাই সত্যি যে রিধিমাকে হাজারবার পেছন থেকে ডাকলেও সে কখনো ফিরে তাকায়নি পেছনে, ভুল করেও না। কি করে একটা মানুষ এতটা স্লাইড হতে পারে তা রিধিমাকে না দেখলে কেউই বিশ্বাস করবে না। কত অ্যাটিটিউড 27 বছরের এই মেয়ের। রিধিমা বিরক্ত নিয়ে বলে, দাও ফোনটা। লোকটা রিধিমার ফোনটা এগিয়ে দেয় তার দিকে। একটা প্রাইভেট নাম্বার থেকে কল এসেছে। রিধিমা কলটা রিসিভ করেই বলল, হ্যাঁ বাবা বলো। তোকে আমি কখনোই চমকে দিতে পারতাম না। মানে? আমি কত শত নাম্বার দিয়ে কল করি, তারপরও বুঝে যাস। আজ প্রাইভেট নাম্বার থেকে কল করলাম, তাও বুঝে গেলি। ও ড্যাড, এত সামান্য বিষয়ে কেউ চমকায়? এটা সামান্য? ইয়া ড্যাড, এটা সামান্যই। আমার নাম্বার তুমি আর রবিন ছাড়া আর কারো কাছে নেই। রবিন কখনোই কল দিবে না আমাকে যখন তখন। এই কাজটা তোমার ছাড়া আর কারোরই নয়। যখন তখন কল দেওয়ার মতো দুঃসাহস কারোর হবে না আমার ফোনে, একমাত্র আমার ড্যাড ছাড়া। আফসোস, বাবা হয়েও তোর মতো হতে পারলাম না। এনিওয়ে, তুমি কি কোনো প্রয়োজনে কল দিয়েছো নাকি? ড্যাড হয়ে যখন কল দেওয়ার অধিকার থাকলে ও অপ্রয়োজনে যে দ্য গ্রেট রিধিমা চৌধুরীকে কেউ কল দিতে পারে না, সেটা আমার জানা। সো বলে ফেলো, কি প্রয়োজন? বাড়িতে কোনো প্রবলেম? তুই কি একটু দেশে আসতে পারবি? সিরিয়াস কিছু? তেমন কিছু না, আবার কিছুটা সেই রকমই। হেয়ালি রেখে বলে ফেলো। আফজাল সাহেব রিধিমার সাথে কিছুক্ষণ কথা বললেন। রিধিমা কিছু একটা ভেবে বললেন, সিরিয়াসলি তুমি এইরকম ছোটখাটো কারণে আমাকে দেশে যেতে বলছো? কাটা গাছগুলো ছোট থাকতে উপরে ফেলা উচিত। আজ মানডে, আগামী ফ্রাইডে ছাড়া আমার হাতে কোনো টাইম নেই। তবে গেলেও সেটা কেবল 2-3 ঘন্টার জন্য। আর আমি 2-3 ঘন্টার জন্য বাড়িতে যেতে পারবো না। যা করার বাইরে করতে হবে। আসতে রাজি হয়েছিস, সেটাই অনেক। বাড়িতে না, আসলে ভার্সিটিতে। আমিও সেটাই ভাবছি। আমার কাজটা করার জন্য ভার্সিটিই যথোপযুক্ত একটা জায়গা। তবে বাকিটা আমি সামলে নেব। দিন দিন স্মার্ট হয়ে যাচ্ছ, বলার আগেই বুঝে ফেলো অনেক কিছু। তোর বাপ এতটুকু স্মার্ট না হলে চলে? ওকে বাই। দাঁড়া, আমাদের লন্ডনের বিজনেস কেমন চলছে? বাবা, তুমি কি জানো তুমি ঠিক কতটা ইররেসপন্সিবল? এই কথাটা শুরুতেই আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল তোমার। সরি মাই ডটার, আমি ইররেসপন্সিবল দেখেই তোমার দাদু স্বয়ং নিজের হাতে তোমাকে বিজনেসটা তুলে দিয়েছেন। দাদু নিশ্চয়ই ভুল কিছু করেনি। অবভিয়াসলি না। সো বাই, এমনিতেই অনেক টাইম ওয়েস্ট করে ফেলেছো তুমি। ওকে, আগামী শুক্রবার তাহলে দেখা হচ্ছে। দেখা হবে কিনা শিওর নয়, তবে তোমার কাজ হয়ে যাবে। বাই। কলটা কেটে দেয় রিধিমা। আফজাল সাহেব আর কথা বাড়ায় না, কারণ তিনি তার মেয়েকে খুব ভালো করেই চিনেন। এই মেয়ে যা বলে সেটাই করে, কোনো হেরফের হয় না, একরোখা। তবে ভুল সিদ্ধান্ত নেয় না কখনো। জীবনে পিছুটান বলতে কিচ্ছু নেই, সব কিছুই টাইপ মাফিক। এতে আফজাল সাহেবের কোনো অভিযোগ নেই, বরং উনি তার মেয়ে রিধিমাকে নিয়ে খুব গর্ববোধ করেন। এইদিকে তালুকদার বাড়িতে হাসতে হাসতে খাটের উপর গড়াগড়ি খাচ্ছে ইশুয়ার বোন নিশুয়া। নিশুয়া খুবই গম্ভীর টাইপ মেয়ে, কিন্তু ইশুয়া চরম অবাক হলো। যে মেয়ের সামনে স্বয়ং মিস্টার বিনকে বসিয়ে দিলেও মুখে হাসির রেশ অবধি পড়বে না, সে কিনা এভাবে আসছে, কিভাবে সম্ভব? তুই এভাবে টাকি মাছের মতো গড়াগড়ি কেন করছিস নিশু? ভার্সিটির ম্যাম হয়ে তুমি কিনা নিজের অবুঝ স্টুডেন্টের দ্বারা র্যাগিংয়ের শিকার হলে, তারপর আবার ওই স্টুডেন্টের মধ্যে কাউকে ভরা মাঠে চুমু খেলে। বাহ মেরে বেহিন, প্রথম দিনেই এত দূর। বিষয়টা তো তেমন কিছু না। তাহলে? ইশুয়া বিরক্ত নিয়ে বলল,
এসব ছাড়, তোর পানিশমেন্ট আছে। তোর জন্য আজ কত বড় লজ্জা পাইছি জানিস? মানে? তোর সিলেক্ট করা জামা পরে ভার্সিটি গেটে পা রাখতেই আমার সব মান সম্মান গেল। তারপর ইশুয়া নিশুয়াকে জামার চেন খুলে যাওয়ার ঘটনাটা বলল। নিশুয়া সবটা শুনে রীতিমতো হা হয়ে আছে। দেখি পেছনে ঘুরতো। কেন? তোর পিঠে জোড়া তিলখানা দেখব। হোয়াট? তুই বুঝতে পারছিস আমি বোন হয়ে কখনোই তোর পিঠে তিল আছে সেটাই জানি না, আর একটা ছেলে কিনা সেটা নিয়ে বিশ্লেষণ করে বলে দিল অবধি ওইটা জোড়া তিল। ইশুয়া রেগে বলল, নিশুর বাচ্চা, আজকে তো তোর খবর করেই ছাড়বো। একে তো তোর জন্য মান ইজ্জত ফালুদা হইল, তার উপর আবার এইসব বলছিস? নিশুয়া দৌড়ে রুম থেকে বেরিয়ে পড়ে। পেছন পেছন দৌড়াতে থাকে ইশুয়া। দুই বোনের চিৎকারে পুরো বাড়িতে আলোড়ন সৃষ্টি হয়। রান্নাঘর থেকে ইশুয়ার মা ঝুমা বলে উঠলেন, দুই বোন আবার শুরু করেছো টম অ্যান্ড জেরির মতো? আমি আর পারি না, তোদের বাপও একটা অপদার্থ। মেয়েদের নিজেও মানুষ করলো না, আমাকেও করতে দিল না, সবকটা অমানুষই রয়ে গেল। নিশুয়া আর ইশুয়া মায়ের বকা খেয়ে ড্রয়িং রুমে এসে বসলো। ইশুয়া টিভি অন করলো আর নিশুয়া রান্নাঘরের দরজায় গিয়ে দাঁড়ালো। নিশুয়া তার মায়ের দিকে তাকিয়ে বলল, মিসেস ঝুমা তালুকদার, আপনার কি আমাদের দেখে কোনোভাবে মনে হয় আমরা অমানুষ? এখন আমার গরম খুন্তির ছাপ যখন আপনার সাদা ধবধবে গালে পড়ে লাল রং ধারণ করবে, তখন আপনি নিজেও টের পাবেন আপনি সত্যি অমানুষ। নিশুয়া চুপসে যায়। মা, আমি তো মজা করছিলাম। হ্যাঁ, আমি তো আপনার বেয়ান লাগি, আমার সাথে মজা করেন? দূর হবে আদব মেয়ে। নিশুয়া মায়ের ঝাড়ি খেয়ে ইশুয়ার পাশে গিয়ে বসে। ইশুয়া হা হা করে হেসে ওঠে। কি? ঝুমা তালুকদার বুঝি আপনাকে মানুষ অমানুষের বিশ্লেষণ ব্যাখ্যা করে সব বুঝিয়ে দিয়েছে? নিশুয়া অসহায় দৃষ্টিতে চেয়ে রইল বোনের দিকে। রাতের খাবারে বসেছে রবিনদের বাড়ির সবাই। আফজাল সাহেব কাউকে কল করলেন। ফোনটা রিসিভ করতেই বলে উঠলেন, হ্যালো, আসলে আমি কাল ভার্সিটিতে যাব না, তাই কল করা বিশেষ প্রয়োজনে। কাল ভার্সিটিতে সব টিচার আর স্টুডেন্টদের নোটিশ দিয়ে দিবেন, সামনে ফ্রাইডে ভার্সিটি ওপেন থাকবে আর সবাইকে বাধ্যতামূলক থাকতে হবে। আপনার সাথে এই বিষয়ে আমি পরে আলোচনা করছি, বাই। কল কেটে খেয়াল করতেই আফজাল সাহেব দেখলেন সবাই এক দৃষ্টিতে ওনার দিকেই তাকিয়ে আছেন। কি? ফ্রাইডেতে ভার্সিটি খোলা মানে? মামু, ফ্রাইডেতে কেন আবার? আমি যাব না। মামা বিশেষ কিছু কি? না আসলে হঠাৎই সিদ্ধান্ত, কিছু জানালে না যে? আফজাল সাহেব চোখে মুখে গাম্ভীর্যতা এনে আকাশ, সিনথিয়া আর রবিনের দিকে তাকালেন। সিদ্ধান্ত নিয়েছি হঠাৎই, আর আমার কাউকে কৈফিয়ত দেওয়া লাগবে না। আমি ভার্সিটির কর্তৃপক্ষ হয়ে পুরোপুরি নিজেই সিদ্ধান্ত নিতে পারি, আর ভার্সিটির অন্তর্ভুক্ত সকলকেই সেদিন থাকতে হবে, যেভাবেই হোক। আর সে যে হোক, না থাকলে সে ব্যবস্থাও করা হবে কঠোরভাবে। সো মাইন্ড ইট চিল্ড। তারপর আকাশের দিকে তাকিয়ে বললেন, আর তুমি একজন টিচার হয়ে এভাবে কথা বলছো দেখে সত্যি অবাক হলাম। আমি এমনি জিজ্ঞাসা করলাম, আমার এতে কোনো আপত্তি নেই মামু। আফজাল সাহেব রবিন আর সিনথিয়ার দিকে তাকিয়ে এলেন। আমি আমার স্টাডিতে নিশ্চয়ই কখনো কমতি রাখিনি। নোটিশ পেলে আই হ্যাভ নো প্রবলেম। সিনথিয়া আমতা আমতা করে বলল, সেদিন আমার একটা ফ্রেন্ডের বার্থডে পার্টি ছিল। আফজাল সাহেব চোখ রাখাতেই দেলোয়ার খান বললেন, সিনথিয়া মামুনি পড়াশোনার দিক থেকে কোনো ছাড় নেই, সো। সিনথিয়া অসহায় মুখ করে বললেন, ওকে যাবো। এই ঘটনার পুরো নীরব দর্শক ছিল বাড়ির মহিলারা। আফজাল সাহেব মনে মনে স্বস্তি ফেলেন। যাক, এইদিকে ব্যবস্থাটা তিনি করেই ফেলেছেন। এবার রিধিমা ওই দিকটা সামলাতে পারলেই কেল্লাফতে। যাক, একটুকু নিশ্চিতে ঘুমাতে পারবেন আজ তিনি। সুপ্রভাত সকলকে। ইশুয়া ক্লাসরুমে ঢুকে কথাটা বলতে বলতে চেয়ারে বসলো। ইশুয়া সবাইকে বাংলা ব্যাকরণের কিছু নিয়ম বোঝাতে বোর্ডে লেখার জন্য চক বাক্সে হাত দিল। হঠাৎই চকের বাক্সে কিছু নড়ে চড়ে উঠে। ইশুয়া প্রথমে একটু ভড়কে গেলেও চিৎকার করে নিজের অসহায়ত্ব প্রকাশ করলো না, কারণ কোনো টিচারকে স্টুডেন্টদের সামনে চিল্লাচিল্লি করা শোভা পায় না। চকবাক্স থেকে হাত উঠিয়ে নিজেকে ধাতস্থ করে চেয়ারে বসে 2 মিনিট নীরবতা পালন করলো সে। তারপর সামনে তাকিয়ে বোঝার চেষ্টা করলো এই কাজটা কার।
পেছনে বসা কয়েক জোড়া মুখের শয়তানি হাসি ইস্যুয়ার অভিজ্ঞ চোখ দুটো ধরে ফেলল। মনে মনে সেও পরের কৌশলটা মাথায় সেট করে নিল। চলো গাইস, আজ তোমাদের সাথে একটা মজার খেলা খেলি। শুধু পড়াশোনা করলে সবাই বোর হয়, সো পড়াশোনার পাশাপাশি বিনোদনেরও প্রয়োজন, কি বলো? সবাই মাথা নেড়ে সায় দেয় ইস্যুয়ার সাথে। কিরে, আমার কানে কি ঠাডা পড়ছে? মানে? চিল্লানি ফাল্লানি কি শুনলাম না? আমিও বুঝতেছি না কি হলো। তোরা সব কিছু ঠিকঠাক মতো করেছিলি তো? আমি নিজেই সব ব্যবস্থা করে রাখছি। আমিও তো দেখলাম। তাহলে ওই শাকচুন্নি কেন কোনো রিয়াকশন নেই? চুপ যা, নয়তো আবার কি না কি করে। রবিন ধমকে উঠে। রোজ, তোদের এই ফিসফিসানের জন্য ক্লাসে মন দিতে পারি না। চুপ হবি নাকি উঠে সামনে চলে যাব? বল। সিনথিয়া মুখ বেঁকিয়ে বলে, আইসে আমাদের বিদ্যাসাগরের বাপ। বোন চুপ হ। ব্যাপারটা তো কিছুই বুঝতেছি না। চকের বাক্স কি পাল্টে গেছে? হবে হয়তো। রবিন আবার চোখ গরম করে পেছনে তাকায়। কি নিয়ে এত গবেষণা করিস? কিছু না দোস্ত। তাইলে মুখে পটল দিয়ে আল্লাহর হস্তে চুপ কর। ঈশ্বর কথায় সবাই কৌতূহলী হয়ে নড়ে চড়ে বসলো। সকলেই আমার কথা মতো কাজ করবে, একটু হেরফের করা যাবে না, ওকে? সকলে চিল্লিয়ে বলল, ওকে ম্যাম। সবাই চোখ বন্ধ করো, নো চিটিং। সকলে কিছুক্ষণ এপাশ ওপাশ করে চোখ বন্ধ করলো। সবাই যার যার ডান হাতটা সামনে রাখো। সিনথিয়া তুলিকে ছোট ছোট করে বলল, কি রে, কি করবে? বুঝতেছি না তো। আমিও। রেখেছো? সবাই জোরে বলল, জি ম্যাম। আমি তোমাদের সকলের হাতে কিছু একটা দিব, সেটা হাতে দেওয়ার সাথে সাথে 1 সেকেন্ডও দেরি করবে না, হাত মুষ্টিবদ্ধ করে ফেলবে। ডান? ইস্যুয়া চক বাক্সে থাকা জিনিসগুলো এক এক করে দিল, আর সকলে ইস্যুয়ার কথা মতো কাজ করলো। এবার সকলে চোখ খোলো আর একজন একজন করে নিজের হাতে থাকা জিনিসটার নাম বলো। সবাই চোখ খুলে হাতে থাকা জিনিসটিকে দেখে কেউ কেউ লাফিয়ে উঠলো, কেউ চিৎকার করে উঠলো, আর কারো তো বমির ব্যাগ চলে এসেছে। সি ইহা কেচো। ও মাগো, ককরোচ। টিকটিকি। সকালে বসা থেকে উঠে দাঁড়ালো। রবিন তখন ইস্যুয়ার দিকে তাকিয়ে বলে উঠল, এটা কেমন অভদ্রতা? ইস্যুয়া মুচকে হাসে। আর আমি যদি বলি, এত ইরেসপন্সিবল স্টুডেন্ট তোমাদের মতো এই ভার্সিটিতে অন্য কোনো ছাত্রছাত্রী নেই, তবে? মানে হচ্ছে একজন টিচার ক্লাসরুমে ঢোকার আগে তার ব্যবহৃত সকল কিছু তোমরা স্টুডেন্টদের দেখে রাখার দায়িত্ব নয় কি? ইস্যু একটা বই তুলে ধরে বলল, এটা বাংলা সাহিত্যের বই, এটা ছাড়া আমি কি হাতে অন্য কিছু নিয়ে এসেছি ক্লাসরুমে? সবার কপালে চিন্তার ভাঁজ পড়ে। আসলে কেউ ইস্যুয়ার হাতে এই বইটা ছাড়া অন্য কিছু নিয়ে আসতে দেখেনি। রবিন ব্যাপারটা বুঝতে পারে। সবার মুখ ছোট হয়ে যায় ইস্যুয়ার সামনে। আজকে সব কিছু ছাড় দিলাম, ভবিষ্যতে কেউ এ ধরনের মজা করলে বুঝতেই পারছো কি হবে। আজ হাতে ধরিয়ে দিয়েছি, ওই দিন মুখে ভরে দিব, ফাজিলের দল। সরি ম্যাম। প্রায় সকলে ইস্যুয়াকে সরি বলে আর কথা দেয় একরকম গাফেলাতি আর কখনো হবে না। টিচারদের সকল প্রয়োজনীয় জিনিস সবাই দেখে শুনে রাখবে। নয়ন শুভকে ইঙ্গিত করে বলে, ওভার স্মার্ট মহিলা, বাসটা উল্টো ফেরত দিল। রবিন পেছন ঘুরে শুভ আর নয়নকে বলে, সব তোরা করেছিস, আর বকা খেলো সবাই। কখনো আর এরকম করেছিস তো ওনার আগে আমি খবর নেব তোদের। ইস্যুয়া তার ক্লাস টাইম শেষ হওয়ার পর বেরিয়ে গেল। সামনে থাকা কনক বলে উঠল, আমি ইসুয়া ম্যামের মতো হতে চাই। কি সুন্দর সব কিছু হ্যান্ডেল করে ফেলে, জাস্ট অসাম। যেমন সাহস তেমন বুদ্ধি। তোমার রাগে গা জ্বলে যাচ্ছে, কিছুতেই কিছু করতে পারছে না, আর ক্লাসে কিছু করাও যাবে না, যা করার বাইরে করতে হবে। তারপরও হাল ছাড়বে না সে। ইস্যুয়া দুপুরে ভার্সিটির ক্যান্টিনে বসেছিল। একটা স্যান্ডউইচ আর 1 কাপ কফি অর্ডার করেছে। হাই ম্যাম। ইস্যুয়া সামনে দাঁড়িয়ে থাকা মেয়ে দুটিকে পরখ করে। ইয়েস। বুঝবো? শিওর। আমি কনক আরও দীপ্তি। বুঝলাম। আপনার সকল বিহেভিয়ার আমার খুব পছন্দ। আমি কি আপনার ফ্রেন্ড হতে পারি প্লিজ ম্যাম? স্টুডেন্ট এসেছে টিচারের কাছে, ফ্রেন্ড হতে?
কেন, হওয়া বারণ নাকি? তা না, একটু অবাক হলাম আর কি। বন্ধু বানিয়ে নেন না ম্যাম প্লিজ। ইশুয়া খানিকটা হেসে বলে, ওকে ওকে, শুধুমাত্র ক্লাসের বাইরে, ক্লাসরুমে নয়। এইটুকুই চলবে, নো সমস্যা। তো পরিচিতি হওয়া যায়। দীপ্তি আর কনকের সাথে ইশুয়ার ভালোই বন্ধুত্ব হলো। এমনিতেও ইশুয়া ভার্সিটিতে একা একা ফিল করে, বন্ধুর মতো কাউকে পাওয়া সত্যিই খুব প্রয়োজন ছিল। মা, তুমি ছোটদের মতো তো বাহানা খুঁজে পাও কি করে বলো তো? আমি তো এখন ছোটই তোর কাছে। ও আজও বলি কি বুঝো কি? দেখ সাদ, আমার এখন একটা জিনিসই দরকার। হ্যাঁ, তা তো জানি আমি। আমার গলায় ফাঁসির ওড়না। বিয়ে করা মানে ফাঁসি? তা নয় তো কি? আমার ছেলের বউ চাই, আমি আর কিছু জানি না। ছেলের বউ না বলে বলো যে ছেলের জন্য জম চাই। ফালতু কথা রাখ। তুমি এসব নিয়ে বসে থাকো, আমি গেলাম। হসপিটালের দেরি হচ্ছে। এমনিতেই আজ ইভিনিং শিফটে একটা অপারেশন আছে। যা যা, আমার কথা তো আর তোর কানে নিবি না। এই অচেনা দেশে আর কত একা একা থাকবো, আল্লাহই ভালো জানে। বাংলাদেশ হলেও তো কথা ছিল, এই লন্ডনে কোনো বাঙালিকে খুঁজবে কথা বলার জন্য। ওকে বাই, তুমি এগুলোই ভাবতে থাকো। মায়ের সাথে বউ নিয়ে কিছুক্ষণ বাকবিতণ্ডতা করে গাড়িতে উঠে বসে সাদ আহসান। একজন নামকরা ডক্টর সে, মা বাবার একমাত্র সন্তান। বাবা মারা গেছেন কিছু বছর আগে, মা ছাড়া কেউ নেই। ছেলে সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকায় একাই থাকতে হয় রেহানা বেগমকে, তাই ছেলের বিয়ে দিতে চান তিনি। সাদ মায়ের কথা ভাবছিল আর গাড়ি ড্রাইভ করছিল। হঠাৎ গাড়ির সামনে একটা মেয়ে চলে আসে। সাদ দ্রুত ব্রেক কষে। ও শিট! গাড়ি থেকে নেমে আসে সাদ, বিরক্ত নিয়ে বলে, চোখ নেই? লাইসেন্স দেখি। রিদ, তুই? আমি কি আপনাকে চিনি? বাঘিনী, আমরা ভুলে গেলি? কে? সাদ হাসান। রিদিমা খানিকক্ষণ ভেবে বলে, সবজিওয়ালা? সাদ গাল ফুলিয়ে বলে, হ্যাঁ, বাট নাও আই এম এ ডক্টর। আই সি। তুই এখানে হাজব্যান্ডের সাথে সেটেল নাকি এই দেশে? নো, আই এম এ বিজনেস ওয়েমেন ইন প্রেজেন্ট। হো, তুই তো আবার বাঘিনী। কারো সাহস আছে নাকি বন্দি করার? না থাকাই বেস্ট। ওকে, ড্রপ করে দেই? নো, এটা আমার ওয়ার্কআউট টাইম। ওকে, আগের মতোই পাংচুয়াল রয়ে গেছিস। ইয়া, বাই। নাম্বারও পেতে পারি না? অবশ্যই, এমনিতেই আমাদেরও মাঝে মাঝে ডক্টরের প্রয়োজন পড়ে। একজন ডক্টরের নাম্বার থাকলে ভালোই হয়। রিদিমা তার নাম্বারটা সাদকে দিয়ে নিজ গন্তব্যে পা বাড়ালো। সাদও হসপিটালের উদ্দেশ্যে চলে যায়। ড্রয়িং রুমে বসে চিপস খাচ্ছেন নিশুয়া, পাশে তারেক সাহেব বসা। দুজনেই টিভি দেখছিল। হঠাৎ কলিং বেল বেজে উঠল। দেখো তো কে এলো। নিশ্চয় আপু এসেছে, দাঁড়াও দেখে আসি। নিশুয়া দরজা খুলে ইশুয়ার ব্যাগটা নিয়ে ঘাম মুছতে মুছতে ঘরে ঢুকে বাবার পাশে বসে বলে, কি করছো? কাজটা কি করতে হবে? কেন? তোর বাড়তি হাত খরচ লাগলে আমায় বল, আমার কি টাকার অভাব? বিষয়টা তা নয়, আমি শুধু টাইম স্পেন্ড করছি জবটা করে। হুদাই বাড়তি প্যারা, আমি তো জীবনেও এমন খাটুনির কাজ করব না। তুই যে অলস, বিয়ের আসরে বসে বলবি আমার কবুল বলতে ইচ্ছে করছে না। আমি এমনই। বাবা কখন এলে? এই তো সকালে। ওকে, আমি ফ্রেশ হতে গেলাম। ইশুয়া উপরে চলে যায়। নিশু আর তারেক সাহেব বসে টিভি দেখে। ইশুয়া গোসল করে আয়নার সামনে দাঁড়িয়ে পেছনে কিছু দেখার চেষ্টা করছিল। দরজায় হেলান দিয়ে হাহা করে হেসে ওঠে নিশুয়া। ইশুয়া জলদি পেছনের দিকে জামার চেনটা টেনে দেয়। গবেন, হাসিস কেন? দেখছিলাম তুই কি আপ্রাণ চেষ্টাটাই না করছিলি পিঠের সেই লাখি তিলটা দেখার জন্য। আজে বাজে কথা ছাড়। তাকে খুঁজে পেলি? কাকে? যিনি আমার রূপসী অধ্যাপিকা বোনটার পিঠের তিলখানা উন্মোচন করেছেন। আমি ওই বেটাকে খুঁজতে যাব কেন? সিরিয়াসলি তোর মনে হয় না তাকে তো ধন্যবাদ দেওয়া উচিত? ইশুয়া কিছু একটা ভাবে, সত্যিই কি লোকটাকে খুঁজে বের করা উচিত, কিন্তু খুঁজে বের করার পর তাকে কি বলে ধন্যবাদ দিবে? লজ্জায় চোখ নাক লাল হয়ে উঠে ইশুয়ার। সিঁড়ি বেয়ে নিচে নামছিল ইশুয়া, পরনে নীল টপস, উপরে লং কোটি আর জিন্স প্যান্ট।
নিশোয়া, ঝুমা বেগম এবং ইশুয়ার বাবা তারেক সাহেব ডাইনিংয়ে বসে ব্রেকফাস্ট করছিলেন। দৌড়ে আসছিল দেখে ইশুয়ার মা ঝুমা বেগম রেগে যায়। এই তুই সকাল সকাল কই যাস? ইশুয়া কাঁধের ব্যাগটা ঠিক করে চুলগুলো হাত দিয়ে সেট করে বলে, মা ভার্সিটিতে যাচ্ছি। মা, তোমার বড় মেয়ের মাথা খারাপ হয়ে গেছে, ডক্টর দেখাও জলদি। আজ তো ফ্রাইডে মামুনি। আই নো বাবা, আজ ফ্রাইডে, কিন্তু আজ ভার্সিটি খুলে রাখা হয়েছে। ফ্রাইডেতেও খোলা? অলরেডি 10টা বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে, আমার খেয়ালই ছিল না। জবের ফার্স্ট ফ্রাইডেতেই ভার্সিটি খোলা? ওফ মা, দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। বাড়িতে আসলে আমার ক্লাস নিও। সব বুঝলাম, কিন্তু তোর কোটে উল্টো পড়েছিস কেন? ইশুয়া নিজের দিকে তাকিয়ে, ও নো, আজই উল্টো হতে হলো। ধুর, এমনিতে কত লেট হয়ে গেল। ইশুয়া টপসের উপরের কোটিটা খুলে ফেলল আর নিশুয়ার গলা থেকে লেমন কালার স্কার্ফটা টেনে গলায় ঝুলিয়ে যেতে যেতে বলল, সরি নিশু, এখন আর কোটে ঠিক করে পড়ার টাইম নেই। তোর স্কার্ফটা নিয়ে গেলাম। এখন আর কিছু বললাম না, বাড়িতে আয় তুই। খেয়ে তো যাবি? না মা, আমি ভার্সিটির ক্যান্টিনে খেয়ে নিব, এখন আর 1 সেকেন্ডও সময় নেই। আরে আরে তাড়াহুড়ো করিস না, আসতে যা। ওকে ওকে, বাই। ইশুয়া বাড়ি থেকে বেরিয়ে পড়ে ভার্সিটির পথে। পথেই একটা গাড়ি পেয়ে উঠে যায়। এদিকে ভার্সিটির গেটে ছেলেগুলো বলে, যদি তুমি ভালোবাসো ভালো করে ভেবে এসো, খেলে ধরা কোনোখানে রবে না। আমি ছুঁয়ে দিলে পরে অকালেই যাবে, জোরে গলে যাবে যে বরফ গলে না। আমি গলা বেঁচে খাবো, কানের আশেপাশে রব, ঠোঁটে ঠোঁট মেখে কথা হবে না। কারো একদিন হব, কারো এক রাত হব, এর বেশি কারো রুচি হবে না। আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না। দোস্ত, তোর কণ্ঠে সত্যি জাদু আছে। আমি কি ম্যাজিশিয়ান? না রে দোস্ত, শুভ সত্যি বলছে। আরে বাবা ঠিক আছে, থ্যাঙ্কস। পাশ থেকে একটা জুনিয়র ছেলে নয়নকে ইঙ্গিত করে বলে, ভাই, আমাদের ভার্সিটির বাংলা অধ্যাপককে দেখেছেন? নয়ন ভ্রু কুচকে তাকায়। সাথে রবিনও তার হাতের গিটারটা বাইকের সাথে ঠ্যাস দিয়ে রেখে ছেলেটার কথায় মনোযোগ দেয়। তানিমের ক্লাসমেট আসিফ বলল, আরে নয়ন ভাই, তানিম ইসুয়া ম্যামের কথা বলছিল। হ্যাঁ দেখছি তো, কি হয়েছে? ভাই, কারো কিছু হয়নি, আমার হার্ট অ্যাটাক হয়েছে প্রথম দিন দেখেই। হার্ট অ্যাটাক হলে ডক্টর দেখা, তারপরও ওইদিকে যাস না ছোট ভাই, তোর হার্ট করে রেখে দেবে ওই মহিলা। কি বললেন? জুনিয়র ভাইয়ের ওই মহিলা আমাদের দুজনে সোজা করে দিয়েছে, আর তোদের তো লাঠি বানাই দিবে। সো বি কেয়ারফুল। তুই হঠাৎ ওইদিকে নজর দিতে গেলি কেন? কি যে বলেন, নজর কি দিতে হয়? নজর তো এমনিতেই চলে যায়। দেখ তামিম, বড় ভাই হয়, তোরে একটা উপদেশ দেই, ওই মহিলার আশেপাশেও ঘেসিস না, আজ তো একটা সাতচুন্নি। রবিন ততক্ষণে মুখ খুলল, ভার্সিটিতে এত মেয়ে থাকতে হঠাৎ তোরা জুনিয়ররা ওই ম্যাডামের দিকে চোখ দিলি কেন? আসিফ বলল, ভাই, ওইটা যে এই ভার্সিটির অধ্যাপিকা, কেউ বুঝবে হঠাৎ দেখলে। তোরা পারিসও। আর ভাই, আমি মেয়েদের থেকে দূরে দূরেই থাকি, নট ইন্টারেস্টেড। তোর গার্লফ্রেন্ড আছে না? মেয়ে দিয়ে কি করবি? জিএফ মানে? কেন, তোর মোবাইলে তো তোর সব। রবিন হেসে উঠে, তা যা বলেছিস। ইশুয়া ভার্সিটির গেট দিয়ে ঢুকছিল। তানিম ছেলেটা শুভ আর নয়নকে চোখ দিয়ে ইশারা করে দেখায় আর বলে, দেখুন, আমার হার্ট অ্যাটাকের কারণ চলে এসেছে। ইশুয়া শুভ আর নয়নের সামনে দিয়ে যাওয়ার সময় দুজনেই ইশুয়াকে গুড মর্নিং জানায়। ইশুয়া মুচকে এসে ভার্সিটিতে ঢুকে। রবিন একবার পেছন থেকে ইশুয়াকে পরখ করে নিল আর চোখে। ছেলেগুলো অট্টহাসিতে ফেটে পড়ে। রবিন কপাল ভাঁজ করে মোবাইলটা পকেট থেকে বের করে গেম খেলতে শুরু করে। ভার্সিটির ক্যান্টিনে দরজায় পাহারা দিচ্ছে লম্বা সুঠামদেহী 4 জন বিদেশি লোক। সবার ড্রেস আপ এক, দেখেই বোঝা যাচ্ছে কারো পার্সোনাল বডিগার্ডস। সকাল সকাল কারো ক্যান্টিনে আসার প্রয়োজন পড়ে না, তাও যে কয়েকজন ক্যান্টিনে আসছে সবাই এই বডিগার্ডদের দল দেখে আর সামনে এগোতে সাহস পায় না, সবাই কেটে পড়েছে। ক্যান্টিনের মাঝখানের টেবিলে 2টো চেয়ার রাখা হয়েছে,
চেয়ারে দুটোর একটিতে বসে আছে সিনথিয়া আর ওর সামনে বসে আছে রিধিমা। রিধিমার চোখে কালো সানগ্লাস, পরনে হোয়াইট শার্ট আর ব্ল্যাক জিন্স। রিধিমা চোখের সানগ্লাসটা নামিয়ে তমার দিকে তাকায়, হাতের ঘড়ি দেখে বলে ওঠে, ঠিক 17 মিনিট 23 সেকেন্ড দেরি করেছিস। তমা রিধিমার কথায় মাথা নিচু করে বসে। সরি আপু। হোয়াট সরি? তোর জন্য আমি 3 ঘন্টা টাইম সেট করে লন্ডন থেকে দেশে চলে আসতে পারলাম, আর তুই আমাকে ভার্সিটির ক্যান্টিনে 17 মিনিট বসিয়ে রেখেছিস। রিলি? রিধিমা চৌধুরীর সময়ের কোনো দাম নেই মনে হয় তোর? আমি একটু বিজি ছিলাম। রিধিমা হা হা করে হেসে ওঠে। লন্ডনে বসে তোর সেকেন্ডের খবর রাখা এই রিধিমার বাম হাতের কাজ, আর তুই আমাকে ব্যস্ততার এক্সকিউজ দিচ্ছিস। গ্রেট জোক। তমা রিধিমার কথায় অপরাধী ভঙ্গিতে বলে, ফ্রেন্ডরা আসতে দিচ্ছিল না, আর আমি জানতাম না তুমি আমাকে খবর পাঠিয়েছ। আমার জায়গায় অন্য কেউ থাকলেও তোকে জরুরি মনে করা উচিত নয় কি? তমা কেঁপে ওঠে। সরি। রিধিমা নিজেকে শান্ত করে, বড় একটা নিঃশ্বাস ছাড়ে, তারপর তমার দিকে তাকিয়ে বলে, কফি নে। কথাটা বলে রিধিমা কফির কাপে চুমুক দিল। হঠাৎই ক্যান্টিনের দরজা থেকে কিছু শোরগোলের আওয়াজ শুনল সে। তমা উকি দিল দরজার দিকে। দরজা থেকে ইশুয়ার কণ্ঠ ভেসে আসছে, ক্যান্টিন কারো পিতৃ সম্পদ নয়, এখানে সকল স্টুডেন্ট আর টিচারদের অধিকার আছে। সবাই সবার সুবিধার্থে ক্যান্টিন ব্যবহার করতে পারে, আর কারো পিতৃ সম্পদ হলেও এটা ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়। আমাকে আটকানোর কোনো প্রশ্নই আসছে না, সামনে থেকে সরে দাঁড়ান। ইশুয়াকে রিধিমার বডিগার্ডগুলো বাধা দেওয়ায় ইশুয়া রেগে রেগে কথাগুলো বলে, কিন্তু বডিগার্ডগুলো ইশুয়ার কথা কানেই নিলে বলে মনে হয় না। ইশুয়ার পথ আটকে রেখেছে তারা। তোমার মনে পৈশাচিক আনন্দ বিরাজ করে, মনে মনে বলে, এতদিন তমা আর তার গ্যাং যা করতে পারেনি, এখন রিধিমার সাথে ঝামেলা করার কারণে ওই ইশুয়াকে ভাগ করতে হবে। রিধিমা ব্যাপারটা বুঝতে পেরে বডিগার্ডদের একজনকে ইশুয়ার পথ ছাড়তে অর্ডার করে। বডিগার্ডগুলো সরে যেতেই ইশুয়া দৌড়ে ক্যান্টিনে ঢুকে। খিদের জ্বালায় পেট আর মাথা দুটোই ভনভন করছে তার। একটা বার্গার আর দুটো সিঙ্গারা দিতে বলে কোনায় একটা টেবিলে চেয়ার টেনে বসে। রিধিমা কফি কাপটা হাতে নিয়ে ইশুয়াকে পর্যবেক্ষণ করছে, আর তমা কফি খেতে খেতে পৈশাচিক হাসি দিচ্ছিল। ইশুয়া টেবিলে বসে এক গ্লাস পানি ঘটঘট করে সাবার করে নেয়। ক্যান্টিনের বয় দুটো সিঙ্গারা নিয়ে আসতে সেগুলো ছো মেরে খেয়ে নেয়। কিছুক্ষণ বসে ব্যাগ থেকে একটা মাথা ব্যথার ওষুধ বের করে খেয়ে নেয়। ইশুয়ার সারা শরীরে কাঁপুনিটা ততক্ষণে একটু কমে গেছে। ইশুয়া এবার ক্যান্টিনের চারদিকে নজর দেয়। তখন রিধিমাকে চোখে পড়ে তার, সাথে তমাও বসা। তমাকে সে চিনল। রিধিমা যে ভার্সিটির কেউ না সেটা সে বুঝতে পেরেছে। এই কদিনে রিধিমাকে সে দেখেছে বলে মনে হয় না। ইশুয়া নিজেকে ধাতস্থ করে নিজের টেবিল ছেড়ে রিধিমাদের দিকে এগোতে থাকে। রিধিমা ভ্রুকুচকে তাকায়। তমা মনে মনে বলে, আমাদের সাথে যা করেছো করেছো, রিধিমা আপুরে তো চিনো না, উল্টা পাল্টা কিছু করলে গরম তেলে ফ্রাই করে ফেলবে। ইশুয়া রিধিমার সামনে এসে দাঁড়ায়। সরি। ওয়াই? ঝামেলা করার জন্য দেখে মনে হচ্ছে আপনি পার্সোনাল টাইমের জন্য বডিগার্ড রেখেছিলেন, বাট আমার খিদে চালায় পেট মাথা এক হয়ে যাচ্ছিল, তাই এত কাণ্ড। রিধিমা হেসে বলল, নো প্রবলেম, ইটস ওকে। আমি আর আপনাদের বিরক্ত করছি না, চলে যাচ্ছি। এখন সরি। ক্যান্টিনটা পৈতৃক সম্পত্তি না হলেও ভার্সিটি কিন্তু কিছুটা সেই রকমই। আমি তখন রেগে যাচ্ছে তাই বলে ফেলেছি, ডোন্ট মাইন্ড। আমি আর আপনাদের কথায় থাকছি না, আমার শরীরটা আপাতত ঠিক আছে। আই লাইক ইউর বিহেভিয়ার, খুব ইন্টারেস্টিং। কোনো রকম মিথ্যা অভিযোগ ছিল না এটা। আমিও আপনার জায়গায় হলে এটাই করতাম। থ্যাংক ইউ অ্যান্ড বাই। নাইস গাই, ওয়েলকাম। ইশুয়া কথাগুলো বলে ক্যান্টিন থেকে বেরিয়ে যায়। তমার মুখটা চুপসে যায়। এটা কি হলো? বোম ফাটলোও না, আওয়াজও হলো না। রিধিমা তমার দিকে সূক্ষ্ম নজরে তাকায়। যে কারণে আমার এখানে আসা। তমা একটা ঢোক গিলে রিধিমার দিকে তাকায়। শুনলাম ভার্সিটিতে লেডি ডনের ভূমিকা পালন করছিস। মানে? ভার্সিটিতে এসে পড়াশোনা কর, মজা মাস্তি কর, গুন্ডামি করিস, ইটস নট ফেয়ার। আবার বাড়িতেও ভাঙাচোরা চলছে শুনলাম। তমা নিশ্চুপ। অ্যান্সার মি রাস্কেল। তমা মনে মনে ক্ষুব্ধ হয়, তারপরও কিছু বলার সাহস দেখায় না। আমাদের বাড়িতে থাকছিস, খাচ্ছিস, আবার আমাদের জিনিস ভেঙে চুরমার করছিস।
যে থালায় খাস সে থালাতেই লাথি মারছিস? যেমন বাপ তেমন বেটি। আমি শেষবারের মতো ওয়ার্নিং দিলাম, আর কখনো তোর নামে কোনো কমপ্লেন যেন আমার কানে না আসে। যদি আসে তার ফলটা ভালো করেই জানা আছে তোর। রিদিমা উঠে দাঁড়ায়। এবার আমাকে যেতে হবে, বাবা আর ফুপির কথা মতো চলবে। মনে রাখিস, আমার নজরের বাইরে কিছুই করা সম্ভব না। সো ভালোভাবে চল। আর যদি গ্র্যানির আদরের ফয়দা তুলেছিস, এবার ভার্সিটিতে এসেছি, পরবর্তীতে বাড়িতে গিয়ে উঠবো। মাইন্ড ইট। তমা একটা টু শব্দ অবধি করলো না। রিধিমা কথাগুলো বলে ভার্সিটি থেকে বেরিয়ে পড়ে। তমা তার জায়গায় বসে রাগে ক্ষোভে গজগজ করতে থাকে। এই অপমানের শোধ নেওয়া প্রতিজ্ঞাবদ্ধ হয়। ইসুয়া ক্যান্টিন থেকে বেরিয়ে গেলেও রিধিমা আর তমা এমন আলোচনায় কিছুটা বোধগম্য করতে পেরেছিল সে। রিধিমা ভার্সিটি থেকে বেরিয়ে গাড়িতে উঠে ড্রাইভারের উদ্দেশ্যে বলল, সোজা এয়ারপোর্ট চলুন। রিধিমাকে গাড়িতে উঠতে দেখলো শুভ। রবিনকে ডেকে বলল, কিরে, রিদিমা আপু এলো বলি না তো? রিদিমা আপু মানে? আপু তো লন্ডনে। আমি মাত্রই দেখলাম। ধুর, ভুল দেখছোস। সত্যি আমি নিজে দেখছি। রবিন শুভর কথা একেবারে ফেলে দিতে পারল না। রিধিমার নম্বরে কল দিল। রিধিমা কল রিসিভ করে বলল, হ্যাঁ ভাই বলো। তুমি কই? গাড়িতে। ভার্সিটিতে এসেছিলে? হ্যাঁ, এই তো একটু আগে বেরোলাম। বাবার সাথে দেখা করেই চলে গেলে? আমার কথা মনে পড়লো না? রাখছি, আমি পরে কথা হবে। রিধিমা ফোনটা কেটে দেয়। কাউকে কৈফিয়ত দেওয়া পছন্দ করে না সে। রবিনও বুঝতে পারে বোনের ইগনোর করাটা। অফিস রুমে ঢুকতে ঢুকতে সাইদ রহমান বলেন, কি আফজাল সাহেব, রিধিমা মামুনি এলো, আপনার সাথে দেখা করেনি? না, কি আর বলবো মশাই, বড়ই ব্যস্ত আমার মেয়েটা। সব কিছুতে সময় মেনটেন করে চলছে, আলাদা করে কারোর জন্য সময় থাকে না তার কাছে। এমন একটা মেয়ে থাকলে আর ছেলের প্রয়োজন পড়ে না। আপনার ছেলে সন্তানের আফসোসটা বরাবরই রয়ে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে 4 মেয়ের পিতা সাইদ রহমান। লন্ডনের রাত 1টা। তখন রিধিমা বাসায় এসে শুয়েছিল। ফোনটা বারবার বাজছে। এত রাতে ফোন ধরতে ইচ্ছে করছে না তার। জীবনটা যান্ত্রিক হয়ে গেছে। নিজেকে যন্ত্র মানবী মনে হয় মাঝে মাঝে রিধিমার। এত নিয়মের মধ্যে থেকেও ক্লান্ত লাগে না, বোরিং হয় না। ফোনে একটা মেসেজ আসলো। রিধিমা মেসেজটা ওপেন করে। বাঘিনী, আপনি কি বিরক্ত হয়েছেন? আমি কারো বিরক্তির কারণ হতে চাই না। যদি বিরক্ত না হয়ে থাকেন তবে কাল সকালের কলটা রিসিভ করবেন। আর ডিস্টার্ব করলাম না আজ। গুড নাইট। রিধিমা সাদের মেসেজের কোনো রিপ্লাই করে না। চোখটা বন্ধ করে ঘুমানোর চেষ্টা চালায়। রবিন আর নয়ন মাঠে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল। প্রচুর গরম পড়েছে। মাথার উপর সূর্যটা যেন আজ নিজের সকল রাগ ঝরাচ্ছে। ঘেমে নিয়ে কি একটা অবস্থা সকলের। সব অ্যাসাইনমেন্ট কি তোর কমপ্লিট হয়ে গেছে? কাল সন্ধ্যায় সব শেষ। আমারে আজকে সবগুলো দিবি। সরি দোস্ত, শুভ সব কয়টা কাল রাতে বাসায় গিয়ে নিয়ে এসেছে। যা বাবা, শুভ শেষ হতে না হতেই নিয়ে গেল। কল করে জিজ্ঞেস করলো কমপ্লিট কিনা। তারপর যেই শুনলো সব ফিনিশ, তখনই নিয়ে এসেছে। আচ্ছা, ওর হয়ে গেলে আমি নিব। তোর ইচ্ছা। কথাগুলো বলতে বলতেই কোল্ড ড্রিঙ্কসের বোতলে আবার চুমুক দিল রবিন। পেছনে হঠাৎ মাথায় চড় পড়ল। মাথা ঘুরিয়ে পেছনে ফিরতেই শুভ বলে উঠল, নে সালা তোর অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টের কাগজগুলো রবিনকে ছুঁড়ে মারে শুভ। রবিন কপালে ভাঁজ ফেলে বলে ওঠে, কাম সারা, তাই এখন এভাবে ছুড়ে মারছিস? সব অ্যাসাইনমেন্ট ঠিক আছে, কিন্তু ইস্যু ম্যামের সাবজেক্ট কি করেছিস? কি করেছি মানে? নয়ন, তুই দেখ অ্যাসাইনমেন্টটা খোল। শুভর কথা শুনে নয়ন বাংলা অ্যাসাইনমেন্টটা খুলল। অ্যাসাইনমেন্ট খুলতেই নয়নের চক্ষু চড়ক গাছ। রবিনের দিকে তাকিয়ে বলল, এইগুলা কি? রবিন নয়নের হাত থেকে কৌতূহলী হয়ে অ্যাসাইনমেন্টটা টেনে নিয়ে যায়। কি দেখি? হারামির বাচ্চা, ডট ডট দিয়ে ভরাই ফেলছিস কেন? আসলে দোস্ত, এটা বাংলা সাবজেক্ট, ইংরেজি না, যে তুই ফুল স্টপ দিয়ে ভরে রাখবি। বাকি সাবজেক্টগুলো ঠিকঠাক আছে? সব ঠিকঠাক, শুধু এই সাবজেক্টই গন্ডগোল। ওকে, আমি সবটা ঠিক করে নিব। নয়ন আর শুভ আড্ডায় মেতে ওঠে। রবিন চোখ দুটো বন্ধ করে মাঠের ঘাসগুলোর উপর শুয়ে পড়ে। হোগো ছলনাময়ী,
আপনার চেহারা দেখলাম না, রূপ দেখলাম না, না দেখলাম আপনার কাজল কালো আঁখি। এই কি জিনিস দেখে আমার ভিতর লোভাতুর অনুভূতি কম্পন জাগিয়ে দিলেন, যার দেখা আর দ্বিতীয়বার পাবো বলে মনে হয় না। তবে কি আপনাকে আর কখনো খোঁজেই পাবো না? খোঁজার মতো কোনো ক্লু তো নেই আমার কাছে। রিধিমা একটা মিটিং শেষ করে পানির গ্লাসটা মুখের সামনে ধরেছে কেবল, তখনই ফোনটা বেজে উঠল। হ্যালো, গুড মর্নিং বাঘিনী। আমাকে রিদ বলে ডাকুন ডক্টর। ওকে, তো কেমন আছিস? এই তো ওভার ভালো। একটা কোয়েশ্চেন করবো? অবশ্যই। আচ্ছা, আমি ডক্টর হয়েও তোর মতো নিজেকে এত পারফেক্ট হ্যাপি রাখতে পারি না কেন? আমার মতোই কেন হতে হবে? না, এমনিই বলছিলাম। জীবনে নিজের সাথে কাউকে কম্পেয়ার না করলেই হ্যাপি থাকা সম্ভব। যেমন? এই যেমন তুই ভাবছিস আমি তোর চাইতেও বেশি হ্যাপি আছি, তাই তোর মধ্যে নিজের প্রতি কনফিডেন্স কমে আসছে। তুই যদি ভাবতি এই পৃথিবীতে একমাত্র সুখী মানুষ তুই নিজেই আর কেউ নয়, তাহলে এমন মনে হতো না। 100% রাইট। হ্যাঁ সেটাই। আর কিছু বলবি? তুই তো হার্টলেস কেন? কথাটা ভুল, আমি হার্টলেস নই, হার্ড মাইন্ডের। তাজা বলেছিস। আমি এটা সহজ স্বীকারোক্তি করি। জরুরি কারণে কল করা। বল। আমার বাসায় একদিনের ইনভিটেশন গ্রহণ করার সময় হবে তোর? আমার সব কিছু সময়ের কাটায় কাটায় চলে। তাহলে আমার দাওয়াত গ্রহণ করছিস না? আসলে আমার মা বাসায় একা একা বোর হয়ে গেছেন। এদেশে আসার পর থেকে শুধু বাঙালি খুঁজে যাচ্ছেন দুদণ্ড কথা বলবেন বলে, কিন্তু এদেশে আমার নজরের মধ্যে তুই ছাড়া কোনো পিওর বাঙালি খুঁজে পাচ্ছিলাম না, তাই বলছিলাম। আন্টি ওই দেশে নাকি? হ্যাঁ, আয় না একদিন, দেখা করেছে। না রে, সময় নেই। সাদ চুপসে যায়। না, এই মেয়ে কোনো গলানো ধাতুর মাঝেই পড়ে না। রিধিমা কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ বলে উঠল, আমার যাওয়া সম্ভব না হলেও তুই আর আন্টি কিন্তু আমার বাসায় আসতেই পারিস। তো টাইম নেই, আমরা তোর বাসায় গিয়ে কি পাহারা দেবো? মানে? তুই তো অফিসে থাকবি, আমরা খালি বাসায় কি করব? তোরা আয়, একদিনের জন্য না হয় আমি বাসায় বসে কাজটা করলাম। আচ্ছা, পরশু আসছি মাকে নিয়ে। ওকে বাই। টেক কেয়ার। সিনথিয়া আর তার বাবা দেলোয়ার খান নিজেদের ঘরে বসে কথা বলছিল। পাপা, আজ রিদিমা আপু যা করেছে আমি কিন্তু সব মুখ বুজে সহ্য করব না। সহ্য তো আমিও করতে চাই না, শুধু একটা সুযোগের অপেক্ষায় আছি। ওদের বাপ বেটির খেল খতম করতেই তো চাই। মামা আর রিদিমা আপু অতটা ডেঞ্জারাস, কিন্তু রবিনকে দেখো, মনে হয় না ভাজা মাছ উল্টে খেতে জানে। বাপ বেটি তো আমাদের জীবনটা নরক করে দিল। ছেলেটা যেমন সাদাসিধে, রিদিমা আর আফজাল চৌধুরী না থাকলে সম্পত্তি হাতিয়ে নেওয়া ছুটকির কাজ আমার। মা আর ভাইয়ের দরদ দেখো, ওদের জন্য একেবারে জান দিয়ে দেবে যেন। ওদের কথা বলে লাভ নেই, দুটোই কালসাপ। তোমাকে যা বলেছি চেষ্টা করেছো? কি করবো আর? রবিন কেন মেয়ের দিকে তাকায় না? যেভাবে পারো যা করা লাগে করো, তারপরও রবিনকে হাতের মুঠোয় আনো, যত শীঘ্রই পারো। ওকে পাপা, আমি সর্বোচ্চ চেষ্টা চালাবো। বাবা মেয়ের প্রসঙ্গ পাল্টে অন্য কথা চলে যায়। দরজায় দাঁড়িয়ে দেলোয়ার খানের স্ত্রী সুরাইয়া খান নিঃশব্দে জল ফেলেন। তোমরা ধ্বংসের খেলায় পা রেখেছ। আমার ভাইয়ের খেয়ে পড়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র। সামান্য রিদিমা আর আফজাল চৌধুরীকে সামলাতে হিমশিম খাচ্ছ। আর সে এলে কি করবে? তার ভয়ানক মুখোশের মুখোমুখি হতে পারবে তো? সে যে কেউটে সাপ, গর্ত থেকে সহজে বেরোবে না। আর বেরোলে তোমাদের রক্ষে নেই। আর এগিয়ে যেও না এই ধ্বংসলীলায়। কথাগুলো সুরাইয়া খান মনে মনেই বলেন। সরাসরি বলার সাহস তার কোনো কালেই হবে না হয়তো। দেলোয়ার খানের হিংস্রতা সে ভালো করেই জানে। এদিকে অন্ধকার রুমে একটা লোককে চেয়ারে বসিয়ে রাখা হয়েছে, দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে লোকটাকে। পাশ থেকে একজন বলে উঠল, এতটা বুকের পাঠা না দেখালেও পারতি। লোকটা ভয়ে ভয়ে বলে, ভাই ছেড়ে দিন, আর কখনো ভুল হবে না। লোকটার সামনে 6 জন লোক দাঁড়িয়ে আছে। একজন বলে উঠে, বেইমানির ক্ষমা নেই এখানে। ভাই মাফ করেন, আর হবে না। আমার বউডার বাচ্চা হইব। নিজের কলিজার কথা ভাবছিস এখন? খুব অন্যের কলিজাকে মারতে গিয়েছিলি যে।
মনে ছিল না? আর কোনো কথা বলার সুযোগ পায় না লোকটা। এক হাতের করাতটা ডিরেক্ট গলায় এসে পড়ে। লোকটা ছটফট করে মৃত্যুর দুয়ারে এগিয়ে যায়। দলের লিডারটা এগিয়ে আসে। আমার কলিজায় আঘাত দিতে গিয়েছিলি, তবে তোর বউ বাচ্চার কোনো দোষ নেই, ওদের আমি দেখে রাখবো। বিদায়। কথাটা বলে লোকটার খোলা চোখ দুটো হাত দিয়ে বন্ধ করে দেয়, পেছনের দিকে তাকিয়ে বলে, একেবারে ঘুম করে দাও, ওর টিকিটের খোঁজও যাতে কেউ না পায়। রিদিমা গাড়ি থেকে নেমে আসতেই পেছন থেকে তার পার্সোনাল পিএ বলে উঠে, ম্যাম, আপনাকে দেশে যে মারার চেষ্টা করেছিল তার সব বায়োডাটা এখানে আছে। রিদিমা পেপারটা হাতে নিয়ে এগিয়ে যেতেই আবার তার পিএ বলে, ম্যাম, লোকটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হোয়াট? জি ম্যাম, আমি আপনাদের দেশের সবগুলো হিডেন টিমকে লাগিয়েছি, বাট তার কোনো খোঁজই কেউ দিতে পারছে না। তোমরা থাকতে লোকটা উধাও হলো কি করে? আমাদের নজর এড়িয়ে যাওয়া লোকটার ক্ষমতার বাইরে। তাহলে লোকটা গেল কোথায় রাস্কেল? সেইটাই তো বুঝতে পারছি না। ভালো করে খোঁজ লাগাও। এটা কোনো মশামাছি নয় যে নাকের দলা দিয়ে চলে যাবে। ওকে ধরতে পারলে মেইন পয়েন্টে চলে যাওয়ার মুহূর্তেই কাজ ছিল। ওকে ম্যাম। কথাগুলো বলে রিদিমা বাসায় ঢুকে পড়ে আর চিন্তা করতে থাকে তাকে জানে মারতে চায় কে। দেশে যাবে এটা তো তার বাবা ছাড়া আর কারো জানার কথা নয়। কিছুই মাথায় ঢুকছে না রিধিমার। বাবা, মাকে বলে দাও আমি এই মুহূর্তে বিয়ে করবো না, মানে করবো না। কেন? বিয়েতে তোর আপত্তি কোথায়? আপত্তিও নেই, ইন্টারেস্টও নেই। ছেলে ডক্টর, অনেক নাম করা। তো তার মানে? আমি বিয়ে করবো না বলে দিচ্ছি। কথাটা বলেই দরজায় খিল দেয় ইশুয়া। খুব বিরক্ত লাগছে। ইদানিং তার মা বিয়ের জন্য মাথাটা খারাপ করে দিচ্ছে। তারেক সাহেব তার স্ত্রীকে বললেন, মেয়েটাকে আর কিছুদিন নিজের মতো থাকতে দাও, বিয়ে বিয়ে করে ওরে পাগল বানিও না। তোমার জন্য এই দুটো মেয়ে অসভ্য হয়ে যাচ্ছে দিন দিন। আর তোমার জন্য একদিন বাড়ি থেকে বেরিয়ে যাবে আমার মেয়েরা। ঝুমা বেগম তেলে বেগুনে জ্বলে ওঠে। তোমরা থাকো শান্তিতে, আমিই বেরিয়ে যাব। তারেক সাহেব আর কিছু না বলে ঝুমা বেগমকে রাগানোর মতো অপরাধ না করাই শ্রেয় মনে হয় ওনার কাছে। শায়দ বোর্ডে সায়েন্সের কিছু বিক্রিয়া করে ছাত্রছাত্রীদের বলল, সবাই বুঝেছ? সামনের বেঞ্চিতে বসা নিশুয়া হঠাৎ চোখ মারল। তা দেখে শায়দের চোখ বড় বড় হয়ে যায়। এই মেয়ে দাঁড়াও। নিশুয়া শায়দের কথায় উঠে দাঁড়িয়ে বলে, জি বলুন। এটা কেমন অসভ্যতা? আমি কোনটা? সায়েন্স টিচারকে চোখ মারাটা। সরি স্যার, ডেয়ার ছিল। স্কুলে এসব করতে আসো? নিশুয়া তার তিনজন ফ্রেন্ডকে দেখিয়ে বলল, এরা বলেছিল। আর নিশুয়া তালুকদার কোনো বাজিতে হাঁটতে শেখেনি। শায়দ নিশুয়া সহ বাকি তিনজনকে এক পায়ে দাঁড় করিয়ে রাখলো। মুনিয়া নিশুয়ার দিকে তাকিয়ে বলে, হঠাৎ ছাড়ি আমাদেরকেও ফাঁসিয়ে দিলি? ডেয়ার দেওয়ার সময় মনে ছিল না? আমরা কি জানতাম তুই সত্যি সত্যি জয়াত্তাকে চোখ মেরে বসবি? এবার তো স্বীকার করবি নিশুয়া সব পারে? নিশুয়া মুচকে এসে ক্লাসে মনোযোগ দেয়। রিধিমা একটা ব্ল্যাক শাড়ি পরেছে, হাত কাটা ব্লাউজ, চুলগুলো খোলা, দোকানে মুক্তোর দুল, ব্যাস এটুকুই। আজ তার মা রেহানা বেগম আসবেন। রিধিমা অনেক খুঁজে একটা রান্নার লোক ঠিক করেছে যে সব বাঙালি রান্না করার আয়োজন করবে। কোনো রকম বিদেশি রান্না আজ হবে না। রান্নার লোকটাকে মোটা অঙ্কের টাকাও দেয়া হয়েছে। এতে রিধিমার কোনো সমস্যা নেই, কিন্তু রিধিমা সবার কাছে পারফেক্ট থাকতে পছন্দ করে। তাই সে স্বাদের মায়ের জন্যই বাঙালি রান্নার ব্যবস্থা করেছে। রিধিমা রান্না করা খাবারগুলো সার্ভ করার পর এগুলোর টেস্ট দেখছিল। কলিং বেলের আওয়াজে দরজা খুলতে বলে তার বাড়ির সার্ভেন্টকে। দরজা খোলার পর সাদা তার মা ভেতরে আসে। রিধিমা এগিয়ে গিয়ে বলে, আসসালামু আলাইকুম আন্টি। রেহানা বেগম মুখে এক চিলতি হাসি ফুটিয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি ভালো আছি, তুমি? ভালোই। আমি যে এখানে আছি সেটা কি কারো মনে নেই? তুই আছিস নাকি? কই, জানতাম না তো। ইটস নট ফেয়ার গাইস। সাদ অসহায় মুখ করে সোফায় বসলো। রিধিমা রেহানা বেগমের দিকে এগিয়ে যায়, বলে, বসুন আন্টি। তারপর রিধিমা সার্ভেন্টকে লেবু শরবত দিতে বলে। সাদ অবাক হয়।
তুই রিয়েলি সর্বদা কথা বলি? রিদিমা ভ্রু কিঞ্চিত করে। তুই কি কানে কম শুনিস? তুই এসব খাস? আই ডোন্ট বিলিভ রিদ। আমি খাই কে বলেছে? আজ সব কিছু আমি আন্টির পছন্দ মতো হ্যান্ডেল করছি, সব কিছুতেই বাঙালির ছোঁয়া। ও তাই বল। দেখ দেখ, ও মেয়ে হয়ে আমার জন্য যা করেছে তুই ছেলে হয়ে কোনোদিন করার চেষ্টাও করেছিস? মা, আমি রিদ নই, ওর মাঝে অনেক এক্সট্রাঅর্ডিনারি আছে, এটা ঠিক। তাই বলে তুমি আমাকে এভাবে বলতে পারো না। তা তুই কি বা করতে পারিস আমার জন্য? বিয়েও না, এসবও না। আবার শুরু হলো। আচ্ছা আন্টি, বাদ দে, চলুন খেতে বসি, সবাই একসাথে লাঞ্চ করব। তাই কর, নিয়ে যা খেতে। এখানে বসে বসে আমার মাথা খাচ্ছে। এই, তুই কি বললি? আরেকবার বল। কিছু না, যাও তো। হতচ্ছাড়া, তোরে ডাক্তার কে বানিয়েছে? তাহলে যদি পাইতাম। ও শুরু আবার। হে খোদা, রক্ষা করো। রিদিমা রেহানা বেগম আর সাদের কাণ্ড কারখানা দেখে হাসতে থাকে। রিদিমা রেহানা বেগমকে বলে, চলুন আন্টি, তুইও আয়। সাদ মুখে হাসি টেনে এগিয়ে আসে, খাবার টেবিলে বসে। রেহানা বেগমের চক্ষু একেবারে কপালে গিয়ে ঠেকেছে। সত্যি সব বাঙালি আইটেমের রান্না। সর্ষে ইলিশ, কলার মোচা, বাটা ভর্তা, তিল বেটে কুমড়ো শাকের তরকারি, লাউ চিংড়ির তরকারি, পাবদা মাছ ভাজা, কাঁচা আম দিয়ে ছোট মাছ, শুটকি ভর্তা। ইস, দেখেই লোভ সামলানো যাচ্ছে না। তুই এত কিছু ম্যানেজ করলি কেমনে? আন্টির জন্য এটুকু করতেই পারি। মা, সত্যি বলছি, এদেশে এসে আমি বাঙালি মানুষ আর বাঙালি খাবার দুটোকেই ভীষণ মিস করছি। আর নো টেনশন, চাইলেই আপনি মাঝে মাঝে আমার কাছে চলে আসবেন। তা তো আসতেই হবে। আর আমার এই অকাল কুষ্মাণ্ড ছেলেকে বলেছিলাম একদিন কচুলতি আনতে, 2 বছর বেরোলো, এখনও সে কচুলতি খুঁজে যাচ্ছে। আপনার ডিনারটা এখানে করলে লতির আইটেমটাও রাতে পেতে পারেন। কিন্তু সে কি, তুই কি পুরো বাংলাদেশের বাজার তুলে এনেছিস নাকি? রিদিমা আর রেহানা বেগম উচ্চস্বরে হাসতে থাকে। সত্যি সত্যি রেহানা বেগম আর সাদ ডিনারটা এখানেই করেছে, রিদিমার অনুরোধে। তারপর রিদিমার কাছ থেকে বিদায় নিয়ে দুজন গাড়িতে উঠে বসে। আজকে আমার বেস্ট দিন ছিল। থ্যাঙ্কস দাও। কেন? আমি তো তোমাকে এখানে নিয়ে এলাম। শুধু থ্যাঙ্কস না, তোকে অনেক গিফট দেব যদি আমার একটা কথা রাখিস। কি কথা? এই মেয়েটাকে বউ করে নিয়ে আয়। হঠাৎ গাড়িতে ব্রেক কষে সাদ। গাড়িটা একটু ঝাঁকুনি দিয়ে থেমে যায়। তারপর রেহানা বেগমের দিকে তাকিয়ে বলে, কোন মেয়েটা? রিদিমা। মা, তুমি এতদিন আমাকে বিয়ের নামে জমের কাছে ঠেলে দিচ্ছিলে, আর আজ তুমি আমাকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলার ব্যবস্থা করছো। মানে? আর কাউকে পেলে না? রিদিমার কথা বলছো? মেয়েটা ভারী মিষ্টি। বুঝলাম, প্রথম দেখা তো তাই। আস্তে আস্তে পরিচিত হও, তবেই বুঝবে রিদিমা চৌধুরী কি জিনিস। বাজে কথা না বলে গাড়ি স্টার্ট কর। সাদ মায়ের কথা অনুযায়ী বাড়ির দিকে রওনা হলো। ইসুয়া মাঠে বসে দীপ্তির সাথে কথা বলছিল। এই কদিনে ওদের মধ্যে টিচার আর ছাত্রীর সম্পর্কটা বেশ হয়েছে। তুই থেকে তুইতে নেমে এসেছে। হাসাহাসি করছিল দুজনে। সামনে নবীন বরণ। শুনেছি। তো কোন ইভেন্টে অংশগ্রহণ করেছিস? অনেক গানে। সত্যি? তুই গান জানিস? সামথিং, বেশি না। একটা গান ধর। এখন মাঠের মাঝখানে আশেপাশে কত স্টুডেন্ট দেখেছিস? কোনো সমস্যা নেই। ইসুয়াকে অনেক জোরাজুরি করে রাজি করায় তৃপ্তি। ইসুয়া গাইতে শুরু করে, আমায় দেখো একা বিকেলে, কখনো কোনো ব্যথা পেলে, আমায় রেখো প্রিয় বহরে, যখনই মন কেমন করে। চারদিকে স্টুডেন্ট হয়ে জমা হয়েছে। ইসুয়া থামিয়ে দিয়েছে। তার মধ্যে ছেলে স্টুডেন্টদের সংখ্যাই বেশি। ইসুয়া দীপ্তির দিকে চেয়ে বলে, ইনাফ, আর একটু গা প্লিজ। ইসুয়া ফিসফিসিয়ে বলে, এই কি বলছিস? আমি একজন টিচার, মাঠে গান গাইবো এখন? কেমন দেখায় না? সবাই ইসুয়ার দিকে তাকিয়ে বলে জবাবহীন কণ্ঠ। কেউ কেউ বলল পুরোই রবিন ভাইয়ের লেডি কপি। কেউ কেউ তো প্রশংসায় পঞ্চমুখ তাদের বাংলা অধ্যাপিকার। হঠাৎ ভিড় থেকে কেউ বলে উঠল, ওয়ান্স মোর ম্যাম। এবার সবাই চিল্লানি দিয়ে বলে ওয়ান্স মোর, বারবার বলতেই থাকে।
ঈশা পড়ল বিপাকে। ভিড়ের কাছ থেকে ছাড়া পাওয়া মুশকিল। আমি খালি কণ্ঠে গাইবো, তার চেয়েও ভালো আর একদিন শোনাবো। ভিড়ের দিক থেকে রবিন একটা গিটার নিয়ে এগিয়ে এলো। প্লিজ ওয়ান্স মোর, সবাই যখন এত করে বলছে। রবিনের করা অনুরোধ আর ভিড়ের দিক থেকে ভেসে আসা চিল্লাচিল্লিতে ঈশা নার্ভাস হয়ে গেছে। রবিন, তুইও গলা মেলা, তাহলেই ম্যাম আর অস্বস্তি বোধ করবে না, নার্ভাসনেস কেটে যাবে। শিওর? আর ইউ রেডি? ঈশা আর নিষেধ করলো না, শুরুটা রবিনই করলো। এর বেশি আর গাইল না ঈশা। রবিনও থেমে গেল। দুজনেই চোখ বড় বড় করে ফেলেছে। ঈশার মাথায় যেন বজ্রপাত পড়ল। ভিড় থেকে করতালির আওয়াজ আসছে। সবাই দুজনের ডুয়েট গানের প্রশংসা করছে। রবিন ইশারায় শুভ আর নয়নকে কিছু বলে। সবাই আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে। ঈশা চোখ বন্ধ করে লজ্জা ঢাকার চেষ্টা করছে। ওকে গাইস, এর বেশি আর না, সবাই যার যার কাছে যাও। সবাই অনুরোধ করার জন্য আবার ঝাঁপিয়ে পড়ার আগেই শুভ আর নয়ন সব স্টুডেন্টদের বুঝিয়ে একরকম জোর করে জায়গাটা খালি করলো। রবিন আর ঈশা এখনো আগের জায়গায় দাঁড়িয়ে আছে। শুভ আর নয়ন এগিয়ে আসতে রবিন বলে উঠে, যেখানে আছিস ওইখান থেকে চলে যা, আমি আসছি। কি হয়েছে বলবি তো? এইভাবে হঠাৎ দুজনে স্টেশন হয়ে গেলি কেন? রবিন চিৎকার করে বলে। যেতে বলেছি যা, বেশি কথা বলিস না। রবিনের ধমকের কারণ দুজনের কারোরই বোধগম্য হলো না। দুজন দুজনকে ইশারায় কিছু বলে স্থান ত্যাগ করলো। রবিন এবার ঈশার পেছনে এসে দাঁড়ায়। ইতস্তত করে বলল, সরি, আমি খেয়াল করিনি। হঠাৎ করেই গিটারের তারটা ছুটে গিয়ে আপনার জামায় বেঁধে গেছে। এটা ইনসিডেন্ট ছিল, সমস্যা নেই। আমি কি হেল্প করব? ঈশাকে চুপ করে থাকতে দেখায় রবিন বলল, দেখুন, পিছন দিক থেকে জামাটা একটু বেশি ছিঁড়ে গেছে। আমি তো দেখে নিয়েছি ইনসিডেন্টলি। আর কোনো সমস্যা থাকার তো কথাও না, তাই না? এখান থেকে আমি সরে গেলে বরং আপনি লজ্জায় পড়বেন। তার চেয়ে ভালো আমার হেল্পটা নিন। তারপর আশেপাশে তাকিয়ে রবিন আবার বলল, এখানে কোনো মেয়ে মানুষও দেখতে পাচ্ছি না। সো কি বলেন ম্যাম, আমি কি হেল্প করব? ওকে। রবিন ঈশার জামা থেকে গিটারের তারটা বের করার চেষ্টা করতেই ঈশার পিঠে হাত রাখে। তারটা টেনে বের করতে গেলে জামাটা আরো খানিকটা ছিঁড়ে গিয়ে ঈশার পিঠ উন্মুক্ত হয়ে যায়। ঈশার সারা মুখখানা লাল হয়ে ওঠে। নড়ে চড়ে উঠে ঈশা। রবিন বলে উঠে, নড়াচড়া করলে তারটা পিঠে বেঁধে যাবে, একটু ধৈর্য ধরুন। রবিন তারটা খুলে সরিয়ে দিতে বাদামি রঙের জোড়া তিলখানা স্পষ্ট হয়ে উঠেছে। রবিনের চোখ দুটো চকচক করে ওঠে। রবিন যেন জমে গেছে। এ কি দেখছে সে? হয়েছে? রবিন নিজেকে ধাতস্থ করে বলে, হুম, হয়ে গেছে। ঈশা এবার নিজের পিঠ ঢাকতে ওড়নাটা জড়িয়ে নেয়। রবিন এখনো ঠায় দাঁড়িয়ে আছে। ঈশা ধন্যবাদ জানিয়ে ভার্সিটির মাঠ পেরিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। রবিনের মাথাটা ভনভন করছে। এটা কি সত্যি ছলনাময়ী ছিল নাকি তার ভ্রম? রবিন মনে মনে বলল, তবে কি উনি, যদি উনি সেই ছলনাময়ী হয়ে থাকে তবে কি করে সম্ভব? রিয়েলি? হাঁটুর উপর স্কার্ট পরা কোনো সানি লিওনের ফটোকপি তোর সামনে দিয়ে গেলেও তুই যেখানে ফিরেও তাকাস না, সেখানে তুই কিনা একজনের ঠিক পিঠের তিলের উপর ক্রাশ খাইছিস? হ্যাঁ? শুভর কথায় ঠোঁট মিলালো নয়ন। ও ভাই, মারো মুছে মারো। তাও যে পিঠের মাঝখানে তিলটা সিঙ্গেল না ডবল, সেটার 12টা অধিক নেওয়া হয়ে গেছে। রবিন অসহায়ভাবে তাকিয়ে আছে। সে যেন মার্ডার করা আসামি, কাঠগড়ায় দাঁড়িয়ে আছে রায়ের অপেক্ষায়। শুভ রবিনের দিকে তাকিয়ে বলে, দোস্ত, এতদিন তোর সাথে চলেও যখন আমরা অন্য মেয়েদের দিকে তাকাতাম তখন নিজেদের লুচ্চা লাভাঙ্গা মনে হইতো। শালা, তুই তো লুচ্চা প্রো ম্যাক্স। রবিন এবার বলে ওঠে, দেখ, এসব টায়ার্ড ভাষা ইউজ করবি না। রবিন চৌধুরী জীবনেও কোনো মেয়ের দিকে চোখ দেয় না, ওকে? নয়ন ভেঙিয়ে বলে উঠল, আইসে আমার ধোয়া তুলসী পাতা। রবিন চৌধুরী কোনো মেয়ের দিকে তাকায় না, কিন্তু চোখ বন্ধ করে মেয়েদের পিঠে তিল খুঁজে বেড়ায়। রবিন দোস্ত, তোর কপালটা এগিয়ে দে ভাই, একটু ঘষা মারি। হোয়াট? না মানে তোর কপাল চান্দের লাহান। এই দাঁড়া, আমরা যে এত ব্যাখ্যা বিশ্লেষণ করছি মেয়েটাকে, সেটাই তো বলিসনি। রবিন এবার বড় একটা ঢোক গিলল।
কারণ এই মুহূর্তে ভার্সিটি ক্যাম্পাসে দুটো ছেলের উপর বড়সড় একটা বজ্রপাত পড়বে, যার কোনো সাউন্ড হবে না, ডিরেক্ট ব্লাস্ট হবে। কিরে বল, কে সে মহিষী? রবিন কিছুক্ষণ ওদের দুজনের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে বুকে ফু দিয়ে বলে উঠে, ইচুয়া তালুকদার। শুভ আর নয়নের ইচ্ছে করছে মাথাটা 10 লিটার বরফ পানিতে ডুবিয়ে আত্মহত্যা করতে। রবিন এক চোখ খুলে অন্য চোখ বন্ধ করে তার দুই কলিজার বন্ধুদের দেখার চেষ্টা করছে। সুরাইয়া খান আর দেলোয়ার খান সোফায় বসে চা পান করছিলেন। সিনথিয়া সিঁড়ি বেয়ে নেমে আসছিল। একজন সার্ভেন্ট সিনথিয়ার নানুর জন্য দোতলায় খাবার নিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় সিনথিয়ার পেন্সিল শুটা ফসকে পড়ে যেতে লাগে। সিনথিয়া সার্ভেন্টের হাতে থাকা খাবারের উপর হাত ঠেকিয়ে নিজেকে বাঁচায়, কিন্তু দুর্ভাগ্যবশত সার্ভেন্টের হাতে থাকা খাবারগুলো সিনথিয়ার ড্রেসের উপর পড়ে ড্রেস নষ্ট করে। আকস্মিক ঘটনায় সিনথিয়া খুব রেগে যায়, সজোরে চর বসায় সার্ভেন্টের গালে। লোকটা এই বাড়িতে অনেক দিনের পুরনো। চরের আঘাতে কেঁদে উঠে লোকটা। ছোট লোকের বাচ্চা, দেখে শুনে চলতে পারিস না? দিলি তো আমার ড্রেসটা নোংরা করে। কুল ডাউন মামুনি। এটা কেমন অসভ্যতা সিনথিয়া? ওনার একটু ভুল হয়েছে তাই বলে তুমি এভাবে? এই তুমি চুপ করো তো, এসেছে জ্ঞানের পাহাড় নিয়ে। সিনথিয়া রেগে আবার উপরে উঠে যায় নিজের ড্রেস চেঞ্জ করতে। সুরাইয়া খান তার স্বামীর দিকে তাকিয়ে বলে, আপনার কথা তো মেয়েটা ফেলে না, ওরে সামলান, এত রাগ ভালো না। সিনথিয়া আমার মেয়ে, ওর কখনো খারাপ হতেই পারে না, আমি হতে দেব না। সুরাইয়া খান আর কিছু বলে না, কারণ তিনি জানেন বলে কোনো বিশেষ লাভ হবে না। আফজাল সাহেব পুরোটা বিষয় নিজের রুমের দরজার কাছ থেকে খেয়াল করেন। না, এভাবে চললে বাড়িটা একটা অন্যায় করার কারখানা তৈরি হবে। নতুন কিছু ভাবতে হবে, স্থায়ী কিছু, যেটা সরাসরি চৌধুরী বাড়িটাকে পাল্টে দিবে। আরেকজন আড়ালে দাঁড়িয়ে মুচকি হাসছে। সব কিছুরই ছাড় আছে, অন্যায়ের কোনো ক্ষমা তার কাছে নেই। সে তার মাথায় পুরোটা হিসাব কষে নিল ঠিক কি করতে হবে। রিধিমা খুব বিরক্ত হলো আফজাল সাহেবের কল পেয়ে। হ্যাঁ ড্যাড বলো। আফজাল সাহেব আজকের পুরো ঘটনা রিধিমাকে বিস্তারিত খুলে বলে। রিধিমা তার সামনে থাকা টেবিলে জোরে আঘাত করে। হোয়াট? ও সাহস হয় কি করে আব্দুল চাচার গায়ে হাত তোলার? তুমি ওকে কিছু বলনি? মামুনি, এভাবে তোমার হুমকি ধামকিতে কতদিন চলবে? এর একটা পার্মানেন্ট ভিত করতে হবে। ড্যাড, আগে তো আমাদের বাড়িতে এত বেয়াদবি অসভ্যতার কোনো জায়গা ছিল না, তবে এখন কি করে? তোমার দাদাভাই যতদিন ছিল ততদিন সব তো ঠিকই ছিল, তারপর তুমি সামলিয়েছো। এখন তোমরা নেই, শৃঙ্খলাবদ্ধতা হারিয়ে গেছে। আমি তো মায়ের জন্য কোনো স্টেপও নিতে পারছি না। ওকে ড্যাড, ফোনটা রাখো, আমি সব কিছুর একটা সমাধান বের করে তোমাকে জানিয়ে দেব। বাই। তুমি আমার শেষ ভরসা। ইশুয়া লাইব্রেরিতে বসে একটা বই দেখছিল। আশেপাশে তেমন কোনো স্টুডেন্ট নেই। লাইব্রেরিটা ভার্সিটি স্টোর রুমের পাশে, কিছুটা ভেতরের দিকে হওয়ায় কারণে লাইব্রেরিটা অন্ধকার থাকে। তাই দিনের বেলায়ও লাইব্রেরিতে লাইট জ্বালিয়ে রাখা হয় সবার সুবিধার্থে। ইশুয়ার মনোযোগ বিঘ্ন ঘটিয়ে হঠাৎ লাইব্রেরির লাইটটা বন্ধ হয়ে যায়। ইশুয়া বইটা অফ করে চারদিকে চোখ বোলায়, কিছু দেখা যাচ্ছে না। আজ লাইব্রেরির দুদিকে জানলাটা দুটোই বন্ধ। ইশুয়া ভাবে হয়তো পিয়ন করিম চাচা জানলা দুটো খুলতে ভুলে গেছেন। ইশুয়া অন্ধকারে আন্দাজ করে দরজার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। হঠাৎ কেউ ইশুয়ার হাতটা পেছন থেকে টেনে ধরে। ইশুয়া ভয় পেয়ে যায়, চিৎকার করবে ভেবে ঠোঁট দুটো আলাদা করতে নেয়। তখনই এক অন্য ঠোঁট জোড়া এসে বসে তার ঠোঁট দুটোর উপরে। অন্ধকারেও যেন ইশুয়ার চোখ দুটো পুরো গোল গোল রসগোল্লা হয়ে গেছে। কি হচ্ছে এসব কিছুই মাথায় ঢুকছে না। ইশুয়া যেন স্বপ্ন দেখছে, সেরকমই মনে হচ্ছে। বাস্তবে এমন হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর যদি এমন কিছু হতো তাহলে আক্রমণ করা ঠোঁট দুটো এভাবে স্থির হয়ে ইশুয়ার ঠোঁটের উপর বসে থাকতো না। ইশুয়ার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম, কিন্তু সে যেন কিছু করার মতো ভেবে পাচ্ছে না। মস্তিষ্ক জমে বরফ হয়ে গেছে মনে হচ্ছে। কোনো রকম প্রতিক্রিয়া করার আহ্বান দিচ্ছে না। ইশুয়া নিজেকে শান্ত করতে চোখ দুটো বন্ধ করে পরিস্থিতি বোঝার চেষ্টা করে। ততক্ষণে ঠোঁট দুটো একটু দূরে সরে যায়। তারপর ইশুয়া বুঝতে পারে কারো গরম নিঃশ্বাস তার কানের উপর পড়ছে। আবার সে ঠোঁট জোড়া তার কানে স্পর্শ করে। থরথর করে ঘামতে লাগলো ইশুয়া। কেউ তখন বলে উঠল, পাল্টা রিভেঞ্জ। আপনার ওই জোড়া তিলখানা আমার বুকে মৃত্যু বান ছুঁড়ে মেরেছে, চলো না বই। কথাটা বলার কিছুক্ষণ পর আবার লাইব্রেরিতে আলো জ্বলে ওঠে। দরজাটাও খোলা, আশেপাশেও কেউ নেই। লাইব্রেরিতে শুধু ইশুয়াই রয়েছে। ইশুয়ার মাথায় কাজ করছে না, তার এখন কি করা উচিত? রাগ দেখানো নাকি অবাক হওয়া? লাইব্রেরি থেকে বেরিয়ে রবিন ক্যান্টিনের দিকে এগোয়। পেছন পেছন শুভ আর নয়ন দৌড়ে আসে। রবিন যেন ওদের কাছ থেকে বাঁচতেই তাড়াহুড়ো করছে।
কিন্তু রবিন হয়তো ভুলে গেছে পৃথিবীর সবার কাছ থেকে রেহাই পেলেও হারামি বন্ধুদের কাছ থেকে কোনো রেহাই নেই। ওই সালা রবিনের বাচ্চা, খারা তুই। ধরতে পারলে তোর কাবাব বানাবো রবিন না। দুজন মরি মরি করে দৌড়ে গিয়ে রবিনের সামনে দাঁড়ায়। রবিন ভ্রু কুচকে বলে, কি সমস্যা কি তোদের? পালাস কই? মানে আমি পালাবো কেন? তাহলে এভাবে কই যাচ্ছিস? মনে হচ্ছে তোর জন্য শেখ হাসিনা চা পানি নিয়ে ওয়েট করছে। রবিন দোস্ত, ফার্স্ট ডেটিং কেমন হলো? এখন তোরে আমি আমার ডেটিংয়ের বিস্তারিত বর্ণনা দিব? তা তো দিতেই হবে। আমাদেরকে লাইব্রেরির দরজায় দারোয়ানের কাছে রেখে ভিতরে কি করলি সেটা না বলে তুই যাবি কই? হ্যাঁ দেখ, তোরা আমার কলেজার টুকরা, তোরা হেল্প করবি না তো কে হেল্প করবে আমাকে? ভাই, তোর বাসর ঘরে আমি মশার কয়েল নিয়ে দাঁড়িয়ে থাকুম। দরকার পড়লে লোডশেডিং দেখা দিলে শুভ সার্চলাইট দিয়ে দাঁড়িয়ে থাকবো, কোনো প্রবলেম না। এখন কথা হচ্ছে তোর ফার্স্ট ডেটিং কেমন হলো, অনুভূতি কি, এগুলো বল আমাদের। রবিন দু বন্ধুর চিপায় পড়ে অসহায় হয়ে দাঁড়িয়ে রইল। শুভ রবিনের দিকে তাকিয়ে বলল, একটু আগে তুই না বললি আমরা তোর কলিজার টুকরো? তো কলিজা কষ্ট করে বলে ফেলো তোমার ফিলিংস আর তোমার সিনিয়র প্রেমিকের রিয়াকশন কি ছিল। রবিন বুঝতে পারে তার আর ছাড়া উপায় নেই, বলতে হবে হারামি দুটাকে, নয়তো দেখা যাবে পুরো ভার্সিটিতে রবিনের নামে ব্যানার লাগিয়ে বসে আছে। নিশো ছাদে বসে চিপস খাচ্ছিল। পাশের বাসায় ছাদ থেকে তারেক বলে ওঠে, এই নিশু আপু, তুমি নাকি শাহেদ স্যারকে চোখ মেরেছ? তোরে কে বললো? এটা তো পুরো স্কুলে পাবলিশড হয়ে গিয়েছে। তুমি তো এখন ফেমাস। কতদিন পর থেকে স্কুলের সবাই তোমার সাথে সেলফি তুলবে, তোমার থেকে অটোগ্রাফ নেবে। তাই নাকি? আমার পক্ষ থেকে তোমাকে হাজার হাজার কোটি কোটি ধন্যবাদ। কেন? এই জল্লাদ স্যারটাকে এভাবে লজ্জায় ফেলার জন্য। তোরে আবার কি করলো? ওই দিন আমার গার্লফ্রেন্ড সামিয়াকে পুরো ক্লাসের সামনে খুব বকেছে। ইচ্ছে তো করছিল মাথাটা ফাটিয়ে দিই। নিশো হা করে আছে, তার মাথায় ঢুকছে না অষ্টম শ্রেণীতে পড়ুয়া তারেকেরও গার্লফ্রেন্ড থাকতে পারে। সাত তার চেম্বারে বসে রুগী দেখছিল। হঠাৎ তার চেম্বারের দরজা ঠেলে এক সাদা চামড়ার বিদেশি মেয়ে প্রবেশ করলো। শুদ্ধ ইংরেজিতে বলে উঠল, ডক্টর আহসান, উইল ইউ ম্যারি মি? সাদ রুগীর সামনে ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছে। বাইরের দেশগুলোতে ও যে এমন অদ্ভুত সব কাণ্ড ঘটতে পারে তা যেন সাদের ধারণার বাইরে ছিল। নিশুয়া হা করে তাকিয়ে আছে ইশুয়ার দিকে। ইশুয়া সেই কখন থেকে ঠোঁট মুছেই যাচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে। নিশুয়া বসে আছে ইশুয়ার খাটের উপর। তুই শিওর তোকে কেউ কিস করেছে? ইশুয়া রেগে আগুন হয়ে ছোট বোনের দিকে তাকায়, তারপর বলে ওঠে, আমি কি তোরে বানিয়ে বানিয়ে মিথ্যা বললাম? রাগিস কেন আপু? হতে পারে তুই অন্ধকার লাইব্রেরিতে ঠিকমতো ব্যাপারটা বুঝতে পারিসনি। তুই এখান থেকে যা, আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। এমনিতে কে এত বড় লুচ্চা মার্কা কাজটা করলো তাকে খুঁজে পাচ্ছি না, আর তুই আছিস তোর প্যাসাল নিয়ে। দেখ, মাথা ঠান্ডা কর। এভাবে রাগ করলে ঠোঁটের ভার্জিনিটি ফিরে আসবে না। আর এত হাইপার হওয়ার কি আছে? মনের ভার্জিনিটি আসল। ইশুয়া ভ্রু কুচকে তাকিয়ে বলে, তুই পিচ্ছি মেয়ে, ভার্জিনিটির কি বুঝিস বেয়াত? আচ্ছা ওইসব বাদ দাও। বলো তো, যদি কেউ কিস করেও থাকে তাহলে অন্ধকারে কেন করবে? তুই এমনভাবে বলছিস কেন? আমার সাথে প্ল্যান করে আমাকে অন্ধকারে কিস করেছে? আচ্ছা, তোমাকে আর কিছু করেনি তো? এবার ইশুয়া চোখ দুটো টকটকে লাল আকার ধারণ করে। আর কিছু বলতে কি মিন করলি? নিশুয়া ভয় পেয়ে মিয়ে গেল। নিশুয়া কাপা কাপা গলায় বলল, না, আমি বলতে চাইলাম তোকে কিস করার পর আর কোনো ঘটনাই ঘটেনি। ইশুয়া শান্ত করতে নিজেকে 2 মিনিট সময় দিল, তারপর কিছুক্ষণ ভেবে বলে উঠল, আমাকে বলেছে পাল্টা রিভেঞ্জ। কথাটা শোনার পর নিশুয়ার মাথায় বাজ পড়ল। সে এবার কোনো দ্বিধা ছাড়াই বলে দিল, আচ্ছা, তোমাকে ভার্সিটির টিচার বানিয়েছে কোন ব্যাককেল? কেন? এটার সাথে ওইটার রিলেশন কি? কারণ তোমার মাথার গিলুতে পচন ধরেছে। মানে? কারণ চোর নিজেই তোমাকে তার বাসার ঠিকানা, ফোন নাম্বার সব দিয়ে গেল, আর তুমি কিনা বলদের মতো তাকে খুঁজে যাচ্ছ। দেখ, তুই যদি মনে করিস কাজটা প্রথম দিন আমার করা কিসের জন্য রবিনই আবার এমন করেছে, তাহলে সেই বিষয়টা আমার মাথায়ও এসেছে। তাহলে আমার কাছে কোনো প্রমাণ নেই যে ওকে আমরা সন্দেহ করতে পারি। তাছাড়া একটা স্টুডেন্ট হয়ে ওর কি এত সাহস হবে?
আমি যদি আমাদের স্কুলের রাক্ষস টিচারকে ভরা ক্লাসে সবার সামনে চোখ মারতে পারি, আবার তা স্বীকারও করতে পারি, তার ফলস্বরূপ শাস্তিও পেতে পারি, তাহলে একটা ছেলে হয়ে অন্ধকার লাইব্রেরিতে সুন্দরী ম্যামের সাথে ওইটুকু করা কোনো ব্যাপারই না। ঈশা চোখ বড় বড় করে বলে, ওইটুকু মানে? আর তুই স্কুলে গিয়ে এসব করিস? আজই মাকে বলবো আমি। নিশা মুখ বেঁকিয়ে বলে, বল, তবে জীবনে আর কখনো আমার কাছে কোনো হেল্প চাইতে আসলে খবর আছে। ঈশা ভ্রু কিঞ্চিত করে তাকিয়ে আছে। নিশা কথাটা বলতে বলতে ঈশার রুম থেকে বেরিয়ে যায়। সিনথিয়া চিৎকারে বাড়ির সকলে তার রুমে ছুটে আসে। দেলোয়ার খান তার মেয়ের রুমে এসে লাইট অন করে। এভাবে চেঁচাচ্ছিস কেন? পাপা, আমার হাত জ্বলে যাচ্ছে। বাড়ির সকলে সিনথিয়ার হাতের দিকে তাকায়। আফজাল সাহেব এগিয়ে এসে বলে, ইস, এতটা পড়লো কি করে? মামনি কিভাবে হলো? আমি তো ঘুমিয়েছিলাম, তারপর হঠাৎ হাতটা জ্বলে ওঠে। অন্ধকারে কিছুই দেখিনি। রবিন এগিয়ে এসে সিনথিয়ার পাশে বসে। ইস রে, কতটা পড়ে গেছে, খুব জ্বলছে মনে হয়, তাই না রে? সিনথিয়ার ন্যাকামি আরো বেড়ে গেল রবিনকে দেখে। ভীষণ জ্বালা করছে রবিন, একটু দেখো না। রবিন সুরাইয়া খানের দিকে তাকিয়ে বলল, ফুপি, ফার্স্ট এড বক্সটা এনে দাও তো। আকাশ এগিয়ে আসে। খুব ব্যথা করছে বোন? সিনথিয়া রবিনের কাঁধে মাথা দিয়ে বলে, ভীষণ। রবিনের খুব বিরক্ত লাগছে সিনথিয়ার আচরণে, কিন্তু সবার সামনে কিছু বলতেও পারছে না। দেলোয়ার খান মেয়ের কাণ্ড দেখে মনে মনে বলে, গুড জব মামনি। আফজাল সাহেব কিছুক্ষণ ভ্রু কুচকে তাকিয়ে ব্যাপারটা লক্ষ্য করেন আর ঘটনাস্থল ত্যাগ করেন। রবিন সিনথিয়ার হাতে মলম লাগিয়ে দিয়ে উঠে পড়ে। খুব মাথা ধরেছে, একটু ঘুমালে ভালো হতো। পরদিন সকালে ভার্সিটির গেটে পা রেখেছে কেবল ইশুয়া, তখনই গেটের বাম পাশে বটগাছের দিক থেকে গিটারের সুর ভেসে আসে। কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, কাছে আসা আসি আর হবে না, চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে, ভালোবাসা বাসি আর হবে না, শত রাতে জাগা হবে, থালে ভাত জমা রবে, খাওয়া দাওয়া কিছু মজা হবে না, হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে, এই মন ভেঙে যাবে জানো না, আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না, আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না। ইশুয়া থেমে গেল। গানটা ইশুয়াকে ইঙ্গিত করেই গাইছে। বেশ বুঝতে পারছে ইশুয়া। রেগে গাল দুটো লাল হয়ে আসে ইশুয়ার। রবিনের দিকে এগিয়ে যায় সে। ইশুয়াকে সামনে এসে দাঁড়াতে দেখে রবিন গিটার বাজানো অফ করে একটা রোমান্টিক হাসি দিল। ইশুয়ার সারা শরীর জ্বলে যাচ্ছে। রবিনই প্রথমে কথা বলল, গুড মর্নিং ম্যাম। ডাক্তার গুড মর্নিং। কালকে লাইব্রেরিতে এটা কেমন অসভ্যতা ছিল? রবিন কপাল চুলকে কিছু না বোঝার ভান করে বলল, কোনটা? ইশুয়া আর কন্ট্রোল করতে না পেরে নিজেকে রবিনের কলার চেপে বলে, খালি অন্ধকার লাইব্রেরি পেয়ে আমার ঠোঁটে কিস করাটা কোন ধরনের লুচ্চাগিরি? রবিন ভাবতে পারেনি শুভ আর নয়নের সামনে ইশুয়া লজ্জাহীনভাবে কথাটা বলে ফেলবে। শুভ আর নয়ন তো হা করে ইশুয়ার দিকেই তাকিয়ে আছে। তাদের মুখের ওই হা দিয়ে 100 হাতি রোস্ট করে ঢুকিয়ে দেওয়া যাবে নির্দ্বিধায়। ইশুয়ার রাগি রাগি মুখ দেখে রবিন তার দুদিকে ঘাড় ঘুরিয়ে শুভ আর নয়নকে চলে যেতে ইশারা করলো। এইভাবে বন্ধু আর বন্ধুর হবু বইয়ের ঝগড়াঝাটি না দেখে বিয়েতে কি গিফট করবি চিন্তা ভাবনা কর, যা এখান থেকে। কথাটা বলার সাথে সাথে শুভ আর নয়ন চলে গেল। কিসের বন্ধুর বউ?